ইউ সোনো পবেরো, মানে আমি অনেক গরিব মানুষ। ইউ নন সে সোলদি, আমার কোনো টাকা পয়সা নাই। ধর্মীরে পার্কো, মানে আমি পার্কে ঘুমাই। দাইপের পাপড়ে পকত সোলদি, মানে দয়া করে আমাকে কিছু সাহায্য কর। তখন একটা ফুল দেয়, হাতে কিছু ফুল থাকে, আর মেজরিটি বাঙালিরা এই কাজ করে। আমি ডিসাইড করলাম আমি হকারি করে প্রচুর টাকা ইনকাম করে। একজন এমন হয় মাসে 15 লাখ 20 লাখ টাকা ইনকাম করে ফুল বিক্রি করে। বিক্রি করা বলতে যে মানে ভিক্ষা করে। আপনি যা বলতেছেন এগুলো আসলেই হয়? অ্যাভেলেবেল। বাড়ির পাশে একটা মসজিদে হুজুর ছিল, উনি কামিল পাশ, তো উনি খুব এক্সপার্ট এই বিষয়ে। এমন হয়েছে যে আমাকে দেখাতে গিয়ে একজনের কাছে গিয়ে বারবার চাচ্ছে, উনি মুখে থুতু মেরে দিছে। থুতু মুছে এখান থেকে ডাজেন্ট ম্যাটার, এগেন স্টার্ট, মানে আবার শুরু করে দিচ্ছে। তা আমি 2600 টাকা নিয়ে শুরু করছি। ধরেন এখন আমার কোম্পানির অ্যাসেট আমাদের সব মিলে 18 crore টাকার মতো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকে আমার সঙ্গে কে রয়েছেন আমি শুরুতেই একটু আপনাদের সঙ্গে পরিচিত করে দিতে চাই। তার আগে আপনাদেরকে বলতে চাই, বিশেষ করে যারা প্রবাস জীবন কাটিয়েছেন, বাংলাদেশে ছুটিতে আছেন, কিংবা প্রবাস জীবন কাটাচ্ছেন, বাংলাদেশে ছুটিতে আসবেন, কিংবা কাটিয়ে একেবারে বাংলাদেশে ফিরে এসছেন, প্রবাসীদের হয়ে প্রবাস জীবনের গল্পটুকু আমাদের এখানে বলতে চান এবং তাদের গল্প থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে বলে আপনি মনে করেন, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে যোগাযোগ করার জন্য আমাদের যে মেইল অ্যাড্রেস দিয়ে আছে আপনারা নিশ্চয়ই জানেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, sharemystory24@gmail.com। এছাড়া আপনি চাইলে আমাদেরকে ফোনও করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। নামটা একটু প্রথমে বলেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ইমারত হোসেন, আর নিকনেম ইমু। বয়স এই মুহূর্তে? আমার 41। জন্ম জেলা কোথায়? ফরিদপুরের ভাঙাতে জন্ম। আমরা এখানে একটু বিষয় আছে যে আমার বাবা আসলে 2 বিয়ে করেছেন। আচ্ছা। যে আমরা টোটাল ভাই বোন হচ্ছে 6 জন, আমার মা দ্বিতীয়। তবে আমরা 6 জন একসাথে বড় হয়েছি, মানে বাড়ির লোকজনও আসলে ওইভাবে জানে না যে কার ছেলে মেয়ে কোনজন। মানে আমরা এখনও একসাথে। শরীফাবাদ উচ্চ বিদ্যালয়, ওই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি। 2001-এ ইন্টার কমপ্লিট করি, কলেজ থেকে 17তম প্লেস করি আর কি, কমার্স থেকে। ওয়াও! এটা ঢাকা বিভাগে আমি 17তম প্লেস করেছি। বাট ধরেন তখন সিলেট বিভাগে যে ফার্স্ট স্ট্যান্ড করেছে সেও আমার থেকে কম মার্কস পেয়েছে। ঢাকা বিভাগে 17তম 2001। আপনার গ্রুপ কি ছিল? আমার কমার্স ছিল গ্রুপ। ওয়াও! আপনাদের সময় কি ডিভিশন ছিল? নিশ্চয়ই ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। আপনার এসএসসি রেজাল্ট কি? আমার এসএসসি রেজাল্ট আসলে মানে তেমন একটা ভালো না, ফার্স্ট ডিভিশন ছিল। পরে ওখান থেকে ঢাকাতে এসে কোচিং সেন্টারে ভর্তি হলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়ে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা যে আমার সামনে যে বসেছিল ও একটু পিছনে ঘুরে ঘুরে দেখতেছিল যে আমি কি দাগাচ্ছি। এমসিকিউ সিস্টেম ছিল। তা আমি যখন 40টা দাগানো হয়, এর মধ্যে আমার খাতাটা আর কি টান দিয়ে নিয়ে যায় টিচার এসে, যে তুমি আর একজনকে কেন দেখাচ্ছ। তো এটা নিয়ে আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম টিচারকে, যে আসলে আমি তো দেখাচ্ছি না, ও ঘুরে ঘুরে দেখাচ্ছে, এইটা আমি কিভাবে আসলে ওকে বোঝাবো, যে ওকে অনেকবার নিষেধ করেছি কিন্তু তারপরে ও দেখতেছে ব্যাপারটা। তাই 10 মিনিটস আগে আমাকে যখন খাতা দেয় তখন আমি মানে কোনো রকম বাকি 10 মিনিটসে পূরণ করতে হবে, ওইভাবে আসলে দেখে পূরণ করতে পারিনি। যে রেজাল্ট যখন হয়েছে আমি তাই ওয়েটিং লিস্টে ছিলাম, ভাবছি হয়তো পাবো, কিন্তু পরবর্তীতে আসলে হয়। কিন্তু আমার সাথে আমার কলেজের আমার ফ্রেন্ডস এরা অনেকেই চান্স পেয়েছে। তখন মনটা অনেক খারাপ হয়ে গেল। চিন্তা ভাবনা করলাম যে আসলে দেশেই থাকবো না, দেশের বাইরে স্টাডি করব। এটা তো আপনার এই ঘটনার আগে চিন্তাই ছিল না? এই ঘটনার আগে চিন্তা ছিল না। তখন অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করতে দেখলাম কোন জায়গায় স্টাডি করা যায়। পরে সিলেক্ট করলাম যে ইউকে যাব। বাবা আসলে অতটা রাজি ছিল না যে দেশের বাহিরে যাব, একা একা থাকবো, কি করব, কারণ আমি অতটা গোছানো ছিলাম না এখানে। অ্যাম্বাসি ভিসার এক পর্যায়ে দেখা গেল যে আমি ওখানে ভিসার জন্য আসলে রিফিউজ হই। রিফিউজের মূল কারণ ছিল যে আমার টিউশন ফি পে করা হয়নি। কিন্তু আমি যার মাধ্যমে প্রসেসিং করেছি ওকে পুরো টিউশন ফি দিয়ে দেওয়া হয়েছে, ও টাকাটা রেখে দিছে। ওই সময়ে 6 লাখ টাকা আসলে অনেক টাকা। তাই এখন আমার বাবাকে যদি বোঝাই যে এই টাকাটা আসলে একজন খেয়ে ফেলছে, তাহলে এটা একটা ঝামেলার বিষয়।
তখন আমি নিজে নিজে চিন্তা করতেছিলাম কি করা যায়। ফ্রেন্ড সার্কেলের সাথে আলাপ আলোচনা করে, আমার একজন ফ্রেন্ড আছে, ও ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাথে একসাথে পরীক্ষা দিয়েছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তখন। ও আমাকে বললো, তুমি এক কাজ করো, তুমি অন্য কোনো কান্ট্রিতে যাও যে কম টাকায় যাওয়া যায়। এটা কি ফ্যামিলিকে আপনি জানাবেন না? না, ফ্যামিলি জানবে আপনি ইউকেতেই যাচ্ছেন। হ্যাঁ, আমি ইউকে যাচ্ছি। খুব কঠিন ডিসিশন কিন্তু। পরে এটা ডিসিশন নিলাম যে আমি কোথায় যাব, মালয়েশিয়া যাব, কারণ মালয়েশিয়াতে টিউশন ফি কম, সব কিছু মিলে। আমার বাবাকে বললাম যে আমি যে যাব, সব টিউশন ফি সব কিছু তো আসলে দিয়ে ফেলছি, তাই এখন টিকিট আদার্স কিছু টাকা দরকার। উনি বললো, তুমি বললা যে টিকিট সহ 6 লাখ টাকা, তাহলে এখন আবার টাকা লাগবে। পরে আমি বলছি আরও 2 লাখ টাকার মতো লাগবে। আর পরে আমার বাবা আসলে আমার সব কথাই উনি বিশ্বাস করতেন। বাবা সবসময় একটা কথা বলতেন যে আমি সবসময় আমি মুসলিম হিসেবে কোরআন শরীফকে বিশ্বাস করি, এরপরে আমি আমার সন্তান, আমার ছেলে, যে মানে আমার কথা বলতেন যে আমি একে বিশ্বাস করি। চিন্তা করা যায়। তাই সেই জায়গাটায় আমি আসলে ডিসিশন নিতে পারতেছিলাম না, বয়সও কম ছিল, এতগুলো টাকা লস করেছি, যে আসলে আমি কি করব। মালয়েশিয়াতে যাওয়ার পর চিত্রটা এতটা ভিন্ন যে যখন ইউনিভার্সিটিতে গেলাম, তা আমার ব্যাচ ছিল হচ্ছে ওখানে ইউনিভার্সিটিতে DH231। তো ওনারা বললেন যে আপনার ক্লাস করতে হবে DH232-তে আফটার 4 মান্থ। পরে আমি বললাম যে আফটার 4 মান্থ কেন? টিচার আমাকে অ্যান্সার করলো যে হোয়ার ইউ কাম ফ্রম। আমি বললাম আই এম কাম ফ্রম বাংলাদেশ। তখন উনি বলতেছে যে আপনাদের একটু আদব কায়দা শিখতে হবে। এখন আমি বলছি যে আদব কায়দা শিখতে হবে আসলে মানে কী টাইপের, আমাকে একটু বোঝান। বলে যে আপনাদের ওখানে ছোটোবেলা থেকে যখন আপনাদের বাবা মা ইংলিশ শেখায়, টিচাররা শেখায়, তখন এইভাবে শেখায় যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, বাট আমি তো বাউন্ড না আপনার কাছে বলতে। ওকে। তাই আমি বললাম তাহলে আমরা কিভাবে এটা জিজ্ঞেস করতে পারি? তখন উনি আমাকে বলতেছেন একজন মানুষের সাথে কথা বললে জিজ্ঞেস করতে হবে যে প্লিজ ক্যান আই নো অ্যাবাউট ইয়োর্স। ওকে। তখন উনি ওনার ডিটেলস বলবেন। ওকে। তো এই কথাটা যখন বললো তখন আসলে মন খারাপ হয়েছে যে আমরা আইএলটিএস করলাম, স্টুডেন্ট হিসেবে ভালো, এত রেজাল্ট ভালো, তারপরেও আমার 4 মান্থ ইংলিশ শিখতে হবে, আদব কায়দা শিখতে হবে। এইটা এভাবে না বলে মালয়েশিয়া ইটস কাইন্ড অফ অ্যারোগেন্সি ডেফিনেটলি। বরং বলা যেতে পারতো যে না, কালচারাল অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার আছে। মানে হোয়াট ইজ ইউর নেম সেটা তো আমাদের কালচারে খুবই অ্যাকসেপ্টেবল, তোমাদের কালচারে এটা অ্যাকসেপ্টেবল না। সো তোমাদের কালচার অ্যাডজাস্টমেন্টের জন্য ইট ক্যান বি আ ডিফারেন্ট টাইপ অফ কোর্সেস, রাইট? সো ওইটা না বলে উনি যেটা বলেছেন সেভাবে যদি বলে থাকে, ডেফিনেটলি এটা এক ধরনের বেয়াদবি, ইন্টারন্যাশনাল বেয়াদবি এটাকে। এটা আসলে কোনো কালচারের জায়গা থেকে না। এটারও আবার যথেষ্ট কারণ আছে। ওই ইউনিভার্সিটিতে অসংখ্য বাংলাদেশি স্টুডেন্ট গিয়েছে, স্টাডি না করে পালিয়ে অন্য জায়গায় চলে যায়, ওখানে গিয়ে জব করে, ইউনিভার্সিটি কর্তৃপক্ষ লসের সম্মুখীন হয়। এই জায়গাটা হয়তো অন্য দেশের একজন লোক এসে পুরো দেশ সম্পর্কে একটা রেপুটেশন দাঁড়ায় যায়, বাংলাদেশের ছেলেমেয়েরা এটা করে, ভালো চোখে দেখতে না। পরে যাই হোক, আমি 4 মান্থ ক্লাস করি, ওইভাবে ইংরেজি শিখি। আর ওই 4 মান্থে একটা জিনিস হয়েছে যে আমি কিছু কিছু জায়গায় আসলে পার্ট টাইমও করতে পেরেছি, কিন্তু অনেক কষ্ট, জীবনে কখনো দেশে থাকতে কাজ করিনি। যে এমনও হয়েছে যে আমরা 5 স্টার হোটেলে ব্যাঙ্কুইটে যে বিয়ের প্রোগ্রাম, বিভিন্ন যে প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে ওই ড্রেস আপ পরে সারাদিন ধরেন ড্রিঙ্কস নিয়ে ঘুরতেছি ট্রেতে করে, যেহেতু আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। তো পরবর্তীতে ইউনিভার্সিটিতে একটা সুবিধা ছিল, যে সুবিধাটা আমি কাজে লাগিয়েছি, তা না হলে হয়তো লেখাপড়াটাই বন্ধ হয়ে যেত, যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা 3 জন, এদের কোনো টিউশন ফি দিতে হবে না। ওকে। আপনার সাবজেক্ট কী ছিল? হসপিটালিটি ট্যুরিজম। পরবর্তীতে 3rd সেমিস্টারে আমার হয় 2, তো 2 যখন হয় তখন আমার 2 সেমিস্টারের টাকা দেওয়া ছিল, যে এখন আমার সেমিস্টারে 10,000 রিঙ্গিত, ওই সময় 16 টাকা 17 টাকা করে রিঙ্গিত ছিল, তাই 10,000 রিঙ্গিত ছিল আমার পার সেমিস্টার। তখন আমার টাকাটা দেওয়া লাগলো না। ওখানে আমি মালয়েশিয়াতে পরে হসপিটালিটি ট্যুরিজমে স্টাডি কমপ্লিট করলাম। ফোন করতাম, এটা একটা ঝামেলার ছিল যে ফোন করলে বাংলাদেশে যদি জানে যে আমি মালয়েশিয়াতে আছি, কারণ তখনও তো জানে যে আমি ইংল্যান্ডে, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই জানে যে, কিন্তু নাম্বারে তো ধরা পড়ে যাবে, নাম্বার ধরা পড়ার কথা বিদায় আসলে সিম ওইভাবে কখনো নাম্বার দিনে, যে ইউনিভার্সিটি থেকে ফোন ব্যবহার করার নিষেধ। ইউনিভার্সিটিতে যাব যখন তখন হতো কি ওই কলিং কার্ড পাওয়া যেত, কলিং কার্ড দিয়ে
পাবলিক বুথ থাকতো, বুথে গিয়ে কল করলে হয়তো কি যে নাম্বার উঠতো না, এখানে ধরেন 00 লাইক দিস অথবা বাংলাদেশের গ্রামীণ নাম্বার, বাংলাদেশের ফোন নাম্বার, এইভাবে ফোন নাম্বার উঠতো। আমি ওখানে থেকেই চিন্তা করলাম যে আমার দেশের বাহিরে অন্য ভালো কোনো জায়গায় যেতে হবে। তখন আমি পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করি। তাই পোল্যান্ডে আমি জার্নালিজমে পড়ার জন্য সাবজেক্ট চুজ করি যে জার্নালিজমে পড়ব। অ্যাপ্লাই করার পর ওখানে 10 ডেজের মধ্যে ভিসা পেয়ে যাই। আপনার টার্গেট কি ছিল? মূলত একটা কাজের ব্যবস্থা করা, পড়াশোনা? আমার টার্গেট হচ্ছে যে কাজও করব, পাশাপাশি স্টাডিটাও কমপ্লিট করতে হবে, কারণ বাবার অনেক স্বপ্ন যে যেন মাস্টার্স কমপ্লিট করি। এখন ওখানে আসলে মালয়েশিয়াতে ওয়েদার ছিল গরম। পোল্যান্ডে গিয়ে আমি যেদিন পোল্যান্ডে যাই, মানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে হঠাৎ করে নাক দিয়ে প্রচণ্ড ব্লাড আসতেছে, মানে ঠান্ডায় তো মনে হচ্ছে যে মানে কোনো কিছু দিয়ে আঘাত করছে নাকে। -36 ওই সময়। কষ্ট করে করি ডিপ্লোমা করার পরে আমি দেখলাম যে চ্যানেল আইতে ইউরোপ করেসপন্ডেন্ট নিবে, ইন্টারভিউ দেই। আমার এদিকে জার্নালিজমে ডিপ্লোমা হয়ে গেল, ওখানে ইন্টারভিউ নিল, 2 জনকে সিলেক্ট করলো। তাই সিলেক্ট করে আমাকে ওই ইতালির মিলান শহর, তাই মিলানো, ওখানে মিলানো ইতালিয়ান ভাষা বলে মিলানো, তাই মিলানোতে যখন আমি ওখানে গেলাম তখন আমি আমার বাবাকে বলি যে আমি আসলে ইতালিতে শিফট হব। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি দারুণ সুখবর দিতে চাই। ইংলিশ থেরাপিতে বিশেষ করে ফিমেল স্টুডেন্ট যারা, তাদের কোনো আবাসিক সুবিধা ছিল না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে ইংলিশ থেরাপিতে আবাসিক কোর্স করতে পারতেন না, তাদের জন্য একটি দারুণ সুযোগ। সেটা হচ্ছে যে ইংলিশ থেরাপিতে এখন নিরাপদ ফিমেল হোস্টেল চালু হয়েছে, একটি সুশৃঙ্খল ইংলিশ ফোকাসড পরিবেশে শুধুমাত্র মেয়েদের জন্য। 24 ঘন্টা সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ ইংলিশ এনভায়রনমেন্ট। 8 তলা ভবনের প্রতিটি ফ্লোরে থাকছে আলাদা ইংলিশ টিচার, মূল ক্লাস ছাড়াও এক্সট্রা ক্লাসের বিশেষ ব্যবস্থা রয়েছে, এবং দুর্বল স্টুডেন্টদের জন্য ব্যক্তিগত গাইডেন্সের ব্যবস্থা রয়েছে। তো এখানে আমি যেটা জানতে পারছি যে মাত্র কয়েকটা সিট খালি আছে। যারা আগ্রহী আছেন তারা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমি মুখেও বলে দিচ্ছি 01750853198। আরও একটি নাম্বার হচ্ছে 01610853198। এবং ইংলিশ থেরাপির অফিসের ঠিকানা হচ্ছে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 1 নং গেটের অপোজিটে। আপনারা গিয়ে ওখানে ভিজিট করে সমস্ত অবস্থা দেখে তারপরে বুকিং করুন। ফিরে যাচ্ছি মূল ভিডিওতে। তখন আমি ইতালি অলরেডি চলে আসছি। ইতালিতে আমি আমার এলাকার মানে পাশের গ্রামের এক চাচা হয়, ওনার একটা বাসা আছে, উনি অনেক লোক রাখে। ধরেন এই একটা রুমে 7-8 জন করে লোক থাকে, দোতলা খাট। তাই ওর একটা খাটে গিয়ে আর কি উঠলাম। চ্যানেল আইতে জব করতেছি ঠিক আছে, কিন্তু ওখানে চ্যানেলের জবটা হচ্ছে এরকম যে তেমন একটা অ্যামাউন্ট পেমেন্ট করছে না, কিন্তু একা সব কিছু করতে হচ্ছে। বিজ্ঞাপন কালেক্ট করা, নিউজ কভার করা, মানে দেশের বাইরে যেটা হয়, মানে নামমাত্র একটা অ্যামাউন্ট দিচ্ছে। যেহেতু বিজ্ঞাপন কালেক্ট করতেছি, এটা আমি মেয়েকেও করতে পারি। আমার ছোটবেলা থেকে ক্যামেরার প্রতি একটা নেশা ছিল, তখন ওই টুকটাক বিজ্ঞাপনও বানাই ওখানে। আর ওখানের বিজ্ঞাপন তো আসলে বানানোটা এরকম যে ভিডিও ফুটেজ নিয়ে এডিটিং করে পেছনে ভয়েস ওভার দিলেই হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে পরে চিন্তা করলাম যে আমার তো লেখাপড়াটা থেমে যাচ্ছে, আমার তো অনার্স করতে হবে। মিলানের একটা ইউনিভার্সিটি, সাই ইউনিভার্সিটিতে ভর্তি হই। ওখানেও আমার অনেক জিনিস গোপন করতে হয়, যে আমি যদি চিন্তা করলাম যে কাউকে জানানো যাবে না যে আমি স্টাডি করি, কারণ স্টাডি করে জানাইলে ওখানে সবাই জানে যে এরে দিয়ে আসলে এই বাসা ভাড়াও দিতে পারবে না, খাবার টাকাও দিতে পারবে না, লেখাপড়া করতে করতে সব কিছু যাবে, এইরকম একটা চিন্তা ভাবনা সবার। আমার এলাকার এক ভাই আছে বাড়ির পাশে, ওনার সাথে দেখা করলাম যে ভাইয়া আমি তো আসছি, আমাকে একটা জব দিয়েন। উনি বলতেছে তুমি চ্যানেল আইতে নাকি জব করো? আমাকে চ্যানেল আইতে হচ্ছে যে কোন সময় একটা রিপোর্ট হবে ওইটা করব, ওইভাবে তো আসলে হয় না। উনি আমাকে কিছু সূত্র লিখে দিল, যেটা হয় যে বাংলাদেশিরা যদি ইতালিতে যায় তাহলে একটা সূত্র ধরায় দেয়, যে সূত্রটা হচ্ছে এরকম যে ইতালিয়ান ভাষায় বলে ইউ সোনো পবেরো, মানে আমি অনেক গরিব মানুষ। ইউ নন সে সোলদি, আমার কোনো টাকা পয়সা নাই। ধর্মীরে পার্কো, মানে আমি পার্কে ঘুমাই। দাইপের পাপড়ে পকো সোলদি, মানে দয়া করে আমাকে কিছু সাহায্য কর। তখন একটা ফুল দেয়, হাতে কিছু ফুল থাকে। আর মেজরিটি বাঙালিরা এই কাজ করে ইটালিতে। হ্যাঁ, মেজরিটি
মানে এটা হচ্ছে আমরা ছোটবেলা দেখেছি, যেমন রমনা, তারপর সংসদ ভবনের সামনে বেগিং, ভিক্ষা করা। হ্যাঁ, ভিক্ষা করা। আর এটা মানে একদম মেজরিটি এই কাজটা করে। আর ইউরোপে একটা জিনিস হচ্ছে কি, যে ফুলটাকে ওরা খুব প্রায়োরিটি দেয়, মানে একটা ভালোবাসার জায়গা, যে বাবা মেয়েকে দিচ্ছে, মেয়ে বাবাকে দিচ্ছে, মাকে দিচ্ছে, মানে ফুলকে ওরা খুব প্রায়োরিটি দেয়। আর এই ইমোশনাল জায়গাটা থেকে আমরা বাঙালিরা যেটা করি, যে ওখানে গিয়ে ফুল নিয়ে এই যে একদম মুখস্থ, ধরেন আমি ইতালিয়ান ভাষা একটাও পারি না, কিন্তু এই কয়টা মুখস্থ করিয়ে দিল, আমি ভাবলাম যে আসলে এই কাজ করব এখানে এসে, মানে আমারও ভালো লাগলো। মানে ইতালিতে আপনি যে গেলেন, আপনি কি না জেনে শুনেই গিয়েছেন মার্কেটটা? আমি ইতালিতে কি প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন? আমি চিন্তা ভাবনা করছি ওখানে স্টাডি করব, পাশাপাশি এক ফ্রেন্ডের সাথে কথা হলো যে এখানে আসো, তুমি অনেক ভালো কিছু করতে পারবা। কিন্তু আপনি জানেন না আপনি কি করবেন, ঢুকে পড়েছেন জাস্ট? ঢুকে পড়েছি। এরকম একটা চিন্তাও ছিল না যে ভিক্ষা করতে হবে বা এরকম কোনো কিছু? এটা আমি জানিই না যে এরকম ভিক্ষা, আর এইটাই নাকি ভালো কাজ, যে এই ইনফরমেশনটা এখনো আপনি বিলিভ করতে পারবেন না, যে এখনো যারা যাচ্ছে এই মেজরিটি যাওয়ার পরই করে এই কাজটা এদের কয়েকটা বাক্য শিখে নিয়ে গোলাপ ফুল হাতে ধরে। হ্যাঁ, গোলাপ ফুল। আর জিনিসটা এত বাজে যে সরি আসলে, না প্লিজ আপনার এক্সপেরিয়েন্সটা বলেন, কি করলেন? যে ধরেন রেস্টুরেন্টে মানুষ খাচ্ছে, তার ঘাড়ের উপর দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলতেছি, তখন উনি হয় কি বিরক্ত হয়ে ধরেন 5 ইউরো দিয়ে দিল। তাই 5 ইউরো দিয়ে দিলে। আপনার অভিজ্ঞতাটা বলেন তো, কি হয়েছে, আপনি কি করেছেন একটু শুনি আমি। পরে আমি একদিন লজ্জা শরম ফেলে চিন্তা করলাম যে আমি আসলে যাব একদিন ফুল নিয়ে। তাই ফুল নিয়ে আমি বের হইলাম, কিন্তু আমি দূরে দাঁড়িয়ে থাকি যে দেখি কি করে অন্য সবাই। মানে অনেক বাঙালিকে ফলো করছিলাম। হ্যাঁ, অনেক বাঙালিকে আমি ফলো করি। তাই ফলো করি, তারা গিয়ে ঠিকই আসলে ওইভাবে বলতেছে, কিন্তু আমি টার্গেট করি যে এইখানে যাব। কিছু দূর গিয়ে মানে আবার ফিরে চলে আসি, কথা বের হয় না, মানে এইভাবে হচ্ছে না। আর আমাকে একজন ফুল কিনে দিছে, উনি 20 ইউরো দিয়ে ফুল কিনে দিছে, তখন 20 ইউরো ধরেন 2000 টাকার মতো। আমি এরকম রাত 3টা পর্যন্ত একা ট্রাই করছি, কিন্তু 3টা পর্যন্ত আমি একজন লোকের কাছে যেতে পারিনি। তো একজনের কাছে যেতে পারিনি। পরে মানে একটা ছেলে আর একটা মেয়ে গল্প করতেছে, তখন চিন্তা করলাম যে এদের কাছে গিয়ে আমি এনিহাউ মানে আমি অ্যাপ্লাই করব আমার এই ভাষাগুলা। ওদের কাছে গিয়ে পরে আমি ফুলগুলো দিয়ে যে গিফট দিলাম, এই কথা বলে চলে আসি। সে আমাকে থ্যাংক ইউ বলে, মানে প্রেগো, মানে আমাকে অনেক ধন্যবাদ দিল। মানে আপনি বলতে পারেন না? আমি বলতে পারিনি, চলে আসলাম। আমি এদিকে ইউনিভার্সিটিতেও ভর্তি হয়ে গেলাম যে অনার্স করব ফিল্ম মেকিংয়ে। কারণ ফিল্ম মেকিং চিন্তাটা আসলো যেহেতু আমি চ্যানেল আইয়ের সাথে ইনভলভ, যে আমি ফিল্ম মেকিং এখানে যদি পড়ি হয়তো একটা ফিউচার হতে পারে। আর একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, কিন্তু ভর্তি হয়ে টিউশন ফি কতটা দিতে পারবো কি এইটা প্ল্যান নাই, কিন্তু ভর্তি হয়ে গেছি। এখন সবাই তো কাজ করে, রাতে ঘুমায়, আমি রাতে ডাইনিং রুমে গিয়ে খাবার টেবিলে বসে বসে পড়ি, লেখাপড়া করি আস্তে আস্তে, যে কারো যেন ডিস্টার্ব না হয়। তাই রাত 2টা-3টায় যখন ঘুমাতে যাই, আমার ওই সময় আসলে একটা ব্ল্যাঙ্কেটও নাই, যে আমি একটা মানে ব্ল্যাঙ্কেট ছাড়া তো থাকা সম্ভব না। কিন্তু আমি একটা লং কোট ছিল যেটা পরে বের হইতাম। আমি মানে কি বলবো, যে গ্রামে আসলে ছোটবেলা দেখছি যে শীতের দিনে ধরেন মাটির চুলা আছে না, যে রান্না করে, চুলার পাশে কিন্তু কুকুর আসলে একটু তাপ, হ্যাঁ, তাপ নেওয়ার জন্য রাউন্ড হয়ে থাকতো। তা আমি করতাম কি, ওই রকম রাউন্ড হয়ে আমার গায়ের উপর দিয়ে ওই মানে লং কোটটা দিয়ে রাখতাম। ওইটা একদিন ফলো করছে ওখানের যে ওনার, ওই বাড়িটার যে ওনার, উনি আমার পাশের গ্রামের, তাই বালা চাচা, উনি দেখছে যে আমি এইভাবে, উনি আমাকে সকালবেলা বলে তোমার কি ব্ল্যাঙ্কেট নেই? পরে আমি বললাম যে না ঠিক আছে, দরকার নেই আমার, আমি তো আসলে 2টা-3টা পর্যন্ত পড়ি। কারণ আমি তোমাকে জিজ্ঞেস করছি আছে কি না। পরে আমি বললাম যে না আসলে আমার ব্ল্যাঙ্কেট নাই। তখন বললো তুমি জানো একটা ব্ল্যাঙ্কেটের দাম কত? আমি বলছি জানি। বলে যে 80 ইউরোতে তুমি একটা ব্ল্যাঙ্কেট পাবা, তুমি আমার কাছ থেকে 100 ইউরো লোন নাও। পরে বালা চাচা যখন 100 ইউরো আমাকে দিল, তখন আমি নিয়ার অ্যাবাউট 3 মান্থ পার করে ফেলছি ইতালিতে। তো বন্ধের দিন স্যাটারডেতে ব্ল্যাঙ্কেট কেনার জন্য আমি রওনা দিছি। ট্রাম চলে, মানে এটা হচ্ছে মাটির উপর দিয়েই চলে,
মানে ট্রেন লাইনের মতো পাত আছে, ইন্ডিয়াতে এরকম ছিল একটা সময়। তাই আমি ট্রামে উঠি, ওখানে একটা সিস্টেম হচ্ছে আপনি 45 ইউরো দিয়ে একটা কার্ড করলে আনলিমিটেড ট্রাম, মেট্রো, ট্রেন, তারপরে বাস এগুলাই চড়া যায়। এটা কি দিনে নাকি মান্থলি? মান্থলি। যাচ্ছি, এখন টিটি উঠছে, টিটি সাধারণত ওঠে না, তো টিটি উঠছে, এখন বলতেছে কার্ড দাও। এখন আমি কার্ড দিছি, কার্ডের মেয়াদ যে শেষ হয়ে গেছে, এটা 1 মাস থাকে, এটা আসলে আমি জানি না। আর আমি সিস্টেমটা ইতালিতে একটা সমস্যা হচ্ছে, ওরা তো ইংলিশ বলতে চায় না, ওরা ইংলিশ জানলেও বলে না, ওরা ওদের মাতৃভাষাটাকেই প্রায়োরিটি দেয়। ওকে, এটা একটা সমস্যা। পরে আমাকে 100 ইউরো জরিমানা করে। ওহো। আর আমার কাছে আছে 100 ইউরো। তো 100 ইউরো যখন দিয়ে দিলাম জরিমানায়, ওখানে নেমে আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসি। ওই দিন রাতে উনি আমাকে দেখছে যে আমি মানে ওই লং কোট গায়ে দিয়ে শুয়ে আছি। এখন উনি আমাকে বলে যে তুমি কি ব্ল্যাঙ্কেট কিনো নাই? পরে আমি ওনাকে বললাম যে এই ঘটনা। এখন ব্যাপারটা এমন হয়ে গেল, ঘটনা বলার পর আমি পরবর্তীতে বুঝছি, যখন ওনারা নিজেরা আলোচনা করতেছে যে আমি মনে হয় নেশা করি। মানে 3টা রুমে ধরেন আরও লোকজন থাকে, প্রায় সব মিলাইতে একটা 24 জন আমি সহ, তারা সবাই আসলে মানে এরকম ডিসকাস করতেছিল যে আমি আসলে নেশা করি বিধায় এতগুলো টাকা সে। হ্যাঁ। পরে বাই দ্য ওয়ে আমি মানে একটা সেলুনের সামনে অনেকক্ষণ দাঁড়ানো, তা দাঁড়ানোর পরে ওই সেলুনের মালিক আবার ওখান দিয়ে সেলুনে উঠতেছে, বলতেছে মানে চুল কাটাবি? পরে আমি বলছি যে না, আমি একটা জব খুঁজতেছিলাম। বলতেছে তুমি কি লিফলেট দিতে পারবা? আমি বলছি হ্যাঁ, আমি দিতে পারবো। উনি বলে যে তুমি ঘন্টায় 4 ইউরো করে পাবা, লিফলেট দিতে পারো, আর সকাল থেকে দিতে হবে, কারণ আমার ক্লাস থেকে 9টা থেকে। তাই বলে 6টা থেকে এসে তুমি 9টা পর্যন্ত তোমার ইউনিভার্সিটি এরিয়ায় লিফলেট দেবে, প্রচার করতে হবে। আর আমি যে সেলুনটায় লিফলেট দিতাম ওইটা মানে খুব নাম করা, যেমন ওই সময় ইংল্যান্ডের ফুটবল প্লেয়ার বেকহাম, তারপরে ব্রাজিলের কাকা, এরা চুল কাটতে আসতো ওখানে। তখন আমি ইতালিয়ান ভাষাটাও শেখার আস্তে আস্তে ট্রাই করি। তাই এইভাবে একদিকে চ্যানেল আইতে হতো কি যে একটা রিপোর্ট করতাম, ওখান থেকে কিছু টাকা পেতাম। আর একটা জায়গা ছিল, নির্দিষ্ট জায়গা, যে অফিসে বসতে পারতাম। তাই ইউনিভার্সিটি থেকে সে অ্যাসাইনমেন্টগুলো ওখানে বসে বসে করতে পারতাম। আর ওই লিফলেট বিক্রি। একদিন ট্রেন স্টেশনে দাঁড়ানো, দেখলাম যে আপনার অনেক বিদেশি আছে, ওরা ফুটপাতে হকারি করে। তাই ফুটপাতে হকারিগুলো ওদের কাছে গিয়ে আমি জিনিস কেনার মতো টাকা নাই, কিন্তু দামাদামি করি যে এটা কত ওইটা কত। তাই 2-1 জনের সাথে আবার কথাও বলি, ইনফরমেশন দেয় যে আমরা এখান থেকে জিনিস কিনি। আমি ডিসাইড করলাম আমি হকারি করব, হকারি শুরু করি। কি কিনেন প্রথমে? আমি প্রথমে ক্যাপ কিনি। চাইনিজ এরিয়া আছে, যে ওই চাইনিজ দোকান থেকে 1 ইউরো করে একটা ক্যাপ কিনি। আচ্ছা। ওয়ালের পাশে কি রাস্তায় কি ট্রেন স্টেশনে একটা সাদা কাপড় বিছিয়ে তার উপরে ক্যাপগুলো, ওইটার উপর ক্যাপ সাজিয়ে রাখি। আর একটা ঘাড় ব্যাগে ম্যাক্সিমাম ক্যাপ থাকে, কারণ হচ্ছে পুলিশ যে কোনো মুহূর্তে ধাওয়া দিতে পারে, সেগুলো কোটায় নিয়ে দেবো। হ্যাঁ। তাই 1 ইউরো দিয়ে কিনে এটা আপনার বিক্রি হয় হচ্ছে 5 ইউরো। ওকে। তাই 5 ইউরো হচ্ছে মিনিমাম, কখনো কখনো 10 ইউরো বিক্রি হয়। তাহলে আমার 200 ইউরো প্রফিট হচ্ছে। 200 ইউরো মানে হচ্ছে নিয়ার অ্যাবাউট 20,000 টাকা একদিনে। কাউকে বলি না যে আসলে কি করি, কোথায় কি করি, কিন্তু ফুল তো মানে একদম ভিক্ষা করা, যে ওই জিনিসটার থেকে এইটা ভালো যে আমি ফুটপাতে হকারি করলে ওইটা একটা আমি কাজ করতেছি। তো এরকম করি। এর ভিতর টিউশন ফি দিতে হইলো, ক্যাব বিক্রি করে মোটামুটি ভালো আর্ন করলাম, টিউশন ফি দিয়ে দিলাম। রোজার ঈদ চলে আসছে প্রায়। আমার 1 সপ্তাহ টিউশন ফি দেওয়ার কারণে ওই যে বাসাটায় থাকতাম ওখানে খাবার হিসেবটা হচ্ছে প্রতি সপ্তাহে একজন ম্যানেজার হয়, উনি দেখে। তো একজনে ধরেন একদিনে মানে 1 সপ্তাহে 30 ইউরো 40 ইউরো এরকম খাবারের বিল হয়। তাই 40 ইউরো খাবারের বিল হলে আমি 1 সপ্তাহ খাবারের বিল দিতে পারিনি, বাকি পড়ে গেছে। ঈদের মাত্র 4 দিন বাকি আছে। তো ঈদে কি আসলে মানে খাওয়া যেতে পারে বাঙালিরা, এইভাবে একটা মিটিং হয় সবাই মিলে রাতে। তাই মিটিংয়ে হলো যে
এই আমরা কিনবো, যেমন খাসি ভুনা হবে, গরুর মাংস হবে, চিংড়ি হবে, ইলিশ হবে, মানে পুরোপুরি বাঙালিয়ানা খাবার, পোলাও হবে। তো এইভাবে সব কিছু ফাইনাল হলো। এখন সবাই টাকা দিচ্ছে, আমার কাছে তো টাকা নেই। আবার এক সপ্তাহ হচ্ছে আমার বাকি পড়ে গেছে। দুইটা লোক বাদে সবাই আসলে অশিক্ষিত, ধরেন 3-4 পর্যন্ত লেখাপড়া করছে, সব হলো যে হেঁটে হেঁটে ডাঙ্কি দিয়ে ইউরোপ গেছে। শাহরুখ খান অভিনীত, আপনার নেটফ্লিক্সে অনেকে দেখে থাকবেন। জি। তাই ডাঙ্কি দিয়ে গেছে, তারা জব টপ করে ভালো অবস্থানে আছে, তাদের লাইফ হচ্ছে ওই রকম যে ওইভাবে থেকেই ধরেন গ্রামের বাড়িতে টাকা পাঠাতে হবে, এটা হয়েছে মেইন সাবজেক্ট। পরে ওখানে এক ভদ্রলোক ছিলেন আলী ভাই, উনি বললেন যে ঠিক আছে, ইমুর টাকাটা আমি দিয়ে দেবো, ইমু পরে তো ইনকাম করে আমাকে দিবে। ইতালিতে যায় যারা বৈধভাবে একদম লিগালি যায়, তো এরকম বাঙালিদের জন্য একটা কোঠা থাকে ওখানে। তো এরকম একটা ঘোষণা হইলো ইতালিতে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এখন দেখি অনেক মানুষ জড়ো একটা গভর্নমেন্ট অফিসের সামনে। পরে এখানে কি হচ্ছে যে স্পন্সর ঘোষণা হয়েছে, আগামীকালকে থেকে এইটা ফর্ম ফিল আপ করা হবে, এখানে ট্রেনিং দিচ্ছে ফ্রি। আমি চিন্তা করলাম তাহলে আমি একটু ফ্রি ট্রেনিং করতে পারি। তো ইতালিয়ানরা ফ্রি ট্রেনিং করাইলো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এইভাবে। এখন আমার তো কোনো দোকানও নাই, কম্পিউটারও নাই। তো ওখানে যে দোকানে গিয়ে ফোনে কথা বলি, ওখানে হচ্ছে এক আপার দোকান, ওই ওনার নাম ছিল রিপা আপা। আমি বললাম যে আপা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। বলে কি? আমি বলছি যে সব তো ইতালিয়ানরা ফর্ম ফিল আপ করে, বাঙালিরা কিন্তু কেউ ফর্ম ফিল আপ করে না। আপনার দোকানে যদি এখানে আমি বাংলায় লিখে দিই যে এখানে স্পন্সর, অনলাইনের মাধ্যমে স্পন্সর জমা দেওয়া হয়, তাহলে মনে হয় লোক আসবে। বলে তুমি দিতে পারবা, করতে পারবা? আমি বলছি আমি অলরেডি ট্রেনিং করে আসছি। কয় তাই তুমি লিখে দাও এখানে, তাহলে কিন্তু তুমি 50% নেবো, আমি 50% নেবো, যেহেতু আমার দোকান। আমি বললাম ঠিক আছে, আমি রাজি। আমি বললাম যে আপা কত করে নেওয়া যায়, আমার তো ধারণা নাই এখানে। বলে অন্য অন্য দোকানে তো 150 ইউরো করে নেয়, আমরা 100 ইউরো নেবো। 100 ইউরো নিলে তুমি 50 ইউরো, আমি 50 ইউরো। তো ওনার আবার পরিচিত অনেক লোকজন আছে। উনি আমাকে প্রথম দিনই 10টা করলো, দিল। দেওয়ার পর আমি শুরু করলাম। এখন আমি দেখি যে আমি যদি একা একা করে একদিনে 20টা করতে পারবো, এমনভাবে লোক আসতেছে, ওরে বাবা, যে আমি এখন একদিনে 100টাও পাচ্ছি। ওরে বাবা। তখন আমি একজন চিন্তা করলাম যে এই পেপারসগুলো যদি একজন গুছিয়ে দেয়, যে জাস্ট এইভাবে করব, তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি ওখানে একটা ছেলেকে করলাম, ও শিক্ষিত ছেলে। পরে ওরে বললাম যে আমি তোমাকে পার 10 ইউরো করে দিব। ওই আপাকে বললাম যে 10 ইউরো দেবো, 90 ইউরোর 45 আমরা করবো। ঠিক আছে। এখন ব্যাপারটা হয়েছে যে আমি কিন্তু টাকাটা সাথে সাথে পাচ্ছি না। স্পন্সরটা সাবমিট করার পর 72 আওয়ার্স পর হচ্ছে আসবে, রিসিপ্টটা আসবে। রিসিপ্টটা ডাউনলোড করে টাকা দিয়ে তারপর আমার হচ্ছে নিতে হবে, পেমেন্টটা নিতে হবে। তা ওইভাবে আমরা করতেছি। সারাক্ষণ 24 আওয়ার্সই ওই দোকানে থাকি। এখন ইউনিভার্সিটি থেকে ছুটি নিলাম যে আমি 7 ডেজ, যেহেতু যে 7 ডেজ আমি আসতে পারবো না, আমি একটু শরীর খারাপ। বাসায় ফোন দিয়ে বললাম যে ঈদের দিন নামাজ পড়ে তারপর খাওয়ার সময় আসবো, যেহেতু ভালো খাবার দাবার অ্যারেঞ্জ হচ্ছে। পরবর্তীতে আমরা ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আসলাম। এসে আমি চিন্তা করলাম যে এতগুলা ফর্ম জমে আছে যে আমি কাজ করে একবারে দুপুরের দিকে যাব। তো রবি আর আমি একই বিল্ডিংয়ে থাকি, জাস্ট বাসা ভিন্ন, ফ্ল্যাটটা ভিন্ন। তো আমরা দুজন ওখানে 3টা পর্যন্ত করি। 3টায় যখন প্রচণ্ড ক্ষুধার্ত, আর ওই দিন ওই আপা বলে গেছে যে আমি কিন্তু আজকে রাতে আসবো, যেহেতু ঈদের দিন আমি কিন্তু আসবো না, তোমাদের কাছে চাবি রেখে গেলাম। উনিও মানে বিশ্বাস করা শুরু করলো যে ওদের দিয়ে আর্ন হবে। পরবর্তীতে নামাজ পড়ে আমি 3টার দিকে বের হলাম। 3টার দিকে বের হয়ে বাসায় যেতে যেতে হেঁটে হেঁটে এখানে দেখতেছি টাকা আসবে প্রচুর, কিন্তু পকেটে টাকা নাই, মানে ব্লাঙ্ক। যখন আমি 4টার সময় গেলাম, গিয়ে আমি টেবিলের উপর দেখি কোনো খাবার নাই। তখন আমি ভাবলাম যে হয়তো ওনারা খেয়ে ফ্রিজে রেখে দিছে। ফ্রিজ খুললাম, ফ্রিজেও খাবার নেই কোনো। ঈদের দিন, ঈদের দিন খুবই সেন্টিমেন্টাল লাগার কথা। তাই আমি জিজ্ঞেস করলাম যে ওখানে
প্রেজেন্ট যে ছিল যে ভাই আমার খাবারটা কোথায় রাখা, বলতেছে তুমি তো গত সপ্তাহেই টাকা দিতে পারো না, এই জন্য সবাই মিলে পরে ডিসিশন নেওয়া হয়েছে যে যে টাকা দিতে পারে না তার খাবার রান্না হবে না। তো এই কথাটা শুনে আমি আসলে মানে প্রচণ্ড ক্ষুধার্ত। রাতে কোনো রকম ওই যে দুপুরের খাবার ভাগ করে দুজনে খেয়েছি, সকালে খাইনি, দুপুরবেলা 4টার সময় আসছি। তাই পার্কে গিয়ে আমি মাথা নিচু করে বসে আছি। পরে পার্ক দিয়ে একজন যাচ্ছে, উনি আমাকে দেখে কী খবর, কেমন আছো? উনি আবার আমার বড় বোনের হচ্ছে ক্লাসমেট, বাঙালি। বলে আমি বলছি যে এমনি বসে আছি। চলো চলো ঈদের দিন আমাদের বাসায় চলো, কিছু খেয়ে আসো। এই কথা বলে উনি আমাকে, আমি যাব না, জোর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছে এই কী খাবার আছে বের করো। ওনার বাসায় বাড়তি খাবার ছিল, ওই পাতিল পরিষ্কার করার জন্য সব খাবার ডাস্টবিনে ফেলে ঠেলে পাতিল পরিষ্কার করে রাখছে। মানে ওই বাসায় কিছু নেই, কোনো খাবার নেই। ঠিক আছে দরকার নেই। ওখানে 5 মিনিটের মধ্যে বসে থেকে আমি বললাম যে আমি আসলে ওই যে ফর্ম ফিল আপ করতেছি ওখানে যেতে হবে, ওখানে যাই। এর ভিতর রবিও ফোন দিচ্ছে তুমি কই, পার্কে তো নাই। পরে রবি আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি। মেট্রো যে চলে, মেট্রো স্টেশনের উপরে হয় কি গ্রিল দিয়ে মানে বাতাস বের হওয়ার জন্য একটা ব্যবস্থা থাকে। যখন মেট্রো যায় তখন ধুম বাতাস বের হয় অনেক। তো ওই লোহার শিকের উপরে শুটেড বুটেড এক ভদ্রলোক শুয়ে আছেন। তো উনি আমার পূর্ব পরিচিত, ওনার নাম হচ্ছে সান, ওনার বাড়ি মাদারীপুরে, শাহাদাত হোসেন সান। গল্পটা কেন আসলো, উনি অনেক মন খারাপ করে শুয়ে আছে। আমি বললাম ওনাকে মামা ডাকি, যে মামা এখানে কেন? পরে বলতেছে আমার জীবনের গল্প যদি শোনো, যে আমার বাড়িতে হচ্ছে ঈদের সময় আমার বাবা গরু জবাই দিয়ে সব মানুষকে খাওয়ায়, আর আমি খাবারের টাকা দিতে পারি না বিধায় আমি না খেয়ে এখানে শুয়ে আছি। তো এখন দেখলাম যে শান্তি পাওয়া গেছে একজন। আমি বললাম যে আপনি না খেয়ে শুয়ে আছেন, আমি ওনার সাথে শেয়ার করলাম যে এটা কোনো ব্যাপার না, মানে আমিও তো না খেয়ে আছি, মানে সান্ত্বনা দেওয়া নিজেদেরকে। এখন উনি বলে কি তোমার কাছে কয় টাকা আছে? আমি বলছি আমার কাছে 1 ইউরো আছে। উনি বলে আমার কাছে 50 সেন্ট আছে, তুমি আমার থেকে বড় লোক। বলার পরে উনি বলে এক কাজ করি, চলো, এত প্যাস্টিজ দেখায় কী হবে, আমরা একটা জায়গায় যাই চলো, যে ওখান থেকে খেতে পারবো। আমি বলছি কোথায় যাবেন? বলে চলো। তো মিলানো যে ট্রেন স্টেশনের পাশে একটা ম্যাকডোনাল্ডস আছে। তো ওই ব্রাঞ্চটা শুধুমাত্র হচ্ছে দুস্থদের জন্য, মানে ওখানের খাবার খেয়ে যে যা দেয় ওরা ওইটাই নেয়। ম্যাকডোনাল্ডস। আচ্ছা। বাঙালিরা সাধারণত যায় না ওখানে, যায় হইলো অন্য অন্য দেশের, যেমন আলবেনিয়া, তারপর মরক্কো, এই টাইপের লোকজন বেশি যায়। আমাদের বাঙালিরা তখন ফুল বিক্রি করে অনেক টাকা ইনকাম করে, প্রচুর টাকা ইনকাম করে। একজন এমন হয় মাসে 15 লাখ 20 লাখ টাকা ইনকাম করে ফুল বিক্রি করে। বিক্রি করা বলতে যে মানে ভিক্ষা করে। আমি এটা ফার্স্ট শুনলাম আপনার কাছ থেকে। আচ্ছা। এটা বিক্রি করে এমন হচ্ছে যে আপনার গ্রামের বাড়িতে, ঢাকাতে বাড়ি গাড়ি সব কিছু হচ্ছে। তাই নাকি? আসার সময় ধরেন একদম ব্লেজার পরে সুন্দর করে আসতেছে, সুটেড বুটেড আসতেছে। এটা অ্যাভেলেবেল। ইতালিতে আপনার কত বছরের জীবন? ইতালি আমি 5 ইয়ার্স। আপনি যা বলতেছেন এগুলো আসলেই হয়? অ্যাভেলেবেল। এইটা নিয়ে আমি রিপোর্টও করেছি চ্যানেল আইতে। ওকে ফাইন, প্লিজ কন্টিনিউ। তো কী হলো ম্যাকডোনাল্ড? পর ম্যাকডোনাল্ডসে গেলাম দুইজনে। ম্যাকডোনাল্ডসের একটা কমন খাবার আছে যে দাম কম, হামবার্গার। তো আমরা 4টা নিয়ে আমার পকেট থেকে 1 ইউরো দিলাম। আর ওখানে একটা জিনিস হচ্ছে কি, পানি বিক্রি করে না ওই ম্যাকডোনাল্ডস, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে। তো কোল্ড ড্রিঙ্কসের টাকাটা আবার ফুল বিল পেমেন্ট করতে হয়। ওখানে আমাদের তো দুইজন মিলে 1.5 ইউরো আছে, ওনার কাছে 50 সেন্ট আছে। পরে আমরা বাহিরে এসে 50 সেন্ট দিয়ে একটা পানির দাম 50 সেন্ট দিয়ে একটা পানি কিনলাম। তাই রাস্তার উপরে যে বেঞ্চ দেওয়া মানুষের একটু বসার জন্য, রেস্ট নেওয়ার জন্য, ট্রেন স্টেশনের সামনে দুইজনে বসে বসে খুব তৃপ্তি সহকারে মানে ম্যাকডোনাল্ডস হামবার্গার খেলাম। আমি 2টা, উনি 2টা। আর রবিরে বললাম তুমি বসে বসে অফিসে কাজগুলো করো। হামবার্গার খাওয়া শেষ, এর মধ্যে আমার বাবা ফোন করছে ফোনে, যে ঈদের দিন তুমি ফোন দিচ্ছ না কেন? ফোন দিচ্ছ না, খেয়েছো? আমি বলছি হ্যাঁ খেয়েছি। কী খেয়েছো? গরু মাংস খেয়েছি, খাসির মাংস খেয়েছি,
মুরগির রোস্ট খেয়েছি, চিংড়ি খেয়েছি, ইলিশ খেয়েছি, এইভাবে একদম মুখস্থ বলতেছি। কয় শোনো, বাবা মাকে কখনো ফাঁকি দেওয়া যায় না, তুমি খাওনি কিছু। আমি বলছি না না আমি খেয়েছি, কিন্তু আমি যতবারই বলতেছি না কেন উনি বলে যে তুমি, আমার কাছে মনে হচ্ছে যে ইদানিং আমাকে মিথ্যা বলো, যে আগে কখনো কিন্তু মিথ্যা বলতে না। আর আমার এখনও তোমার প্রতি রিকোয়েস্ট যে তুমি সব দিকে ভালো, কিন্তু এই মিথ্যা বলাটা বাদ দাও। পরে আমি বললাম বাবা আমি আসলে কিছু খাইনি। পরবর্তীতে ওখান থেকে আসলাম ওই দোকানে, আবার ওই ফর্ম ফিল আপ শুরু। রাত যখন 11টা বাজে তখন ওই আপা আসছে দোকানের, উনি বলছে যে সরি ভাইয়া সরি, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। উনি রান্নাবান্না করে নিজে আমাদের জন্য খাবার নিয়ে আসছে। কিন্তু তখন আমার মনে হলো যে আসলে এই খাবারটা যদি উনি দুপুরবেলা নিয়ে আসতো, এখন ওই রবি বলতেছিল যে আসলে দুপুরবেলা আসে নাই, কারণ আগে তো বাবা মাকে খালি মিথ্যে বলছো, যে এখন এই যে সত্যিটা বলে দিছো, এটা সৃষ্টিকর্তা পাঠাইছে আমাদের জন্য। মানে রবি এবার এইভাবে বলতেছিল আমাকে। পরবর্তীতে আমরা 7 days ওয়ার্ক করে আমরা বাংলাদেশি টাকার মানে 40 লাখ টাকার মতো ইয়ে করলাম। 40 লাখ টাকা জেনারেট হলো ইন টোটাল? ইন টোটাল। তো আমরা ধরে নিতে পারি আপনার অ্যাকাউন্টে প্রায় 15 লাখ টাকার মতো। তাই 40 লাখের মধ্যে আমরা রবিকে পরে আবার ওর বেশি পরিশ্রম ওকে বেশি দিয়েছেন, এই জন্য ওকে 10 লাখ টাকা দিয়েছি, আর ওই আপা 15 লাখ টাকা নিয়েছে, আমি 15 লাখ টাকা নিয়েছি। আবার বাবাকেও বললাম যে আমি এত টাকা ইনকাম করেছি, 15 লাখ টাকা ইনকাম। রিজিক বলে একটা ব্যাপার আছে, এবং একটা ব্যাপার না, এটা ইসলাম ধর্মে স্বতঃসিদ্ধ সত্য। কার রিজিক কখন কোথায় কোন মুহূর্তে হাজির হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। যার পকেটে 1 টাকাও নাই, সে কয়েকদিনের মধ্যে আবার সে পুরা টিউশন ফিস সহ সব কিছু ম্যানেজ হয়ে গেল। আপনি যদি ওই ভিড়টা দেখে ওখানে না যেতেন, তাই না? তো আল্লাহ আপনার রিজিকটা ওইভাবেই নির্ধারণ করে রেখেছে। এটা একটা কাকতালীয় বিষয় যে কোনো বাংলাদেশি ট্রেনিং করেনি, আমি একা করেছি। উনি একা করেছে, কিন্তু আমি কাউকে বলি না যে বাঙালি, কাউকে বলি না যে আমি স্টাডি করতেছি। আচ্ছা, এটা আমি লুকে কেন লুকিয়েছি? মানে স্টাডি করলে সবাই জানে হচ্ছে স্টাডির পারপাসে টাকা নষ্ট হয়ে যাবে, উনি পাত্তা দেবে না, থাকা খাওয়া এগুলো খরচ দিতে পারবে না, এর রাখা যাবে না। আচ্ছা আচ্ছা, এই একটা সবার মধ্যে। আর সবার হচ্ছে ওই যে বললাম না যে একটা সূত্র শিখিয়ে দেয়, যারা ফুল বিক্রি করে তারা ভালো খাবার, টাকা পয়সা সবকিছু। ফুল বিক্রেতাদের দাম আছে ওখানে, ফুল বিক্রি না, ফুল দিয়ে পয়সা কামায় একদম জোর করে। আমরা ওই যে যেমন একটা ছেলে একটা মেয়ে যাচ্ছে, আমাদের দেশে কি হয়, ছোট ছোট বাচ্চারা ওড়না ধরে পিছনে পিছনে দৌড়াচ্ছে, এরকমই করে, লাইক দিস। এর থেকে বড় গাড়ির ক্লাস এসে টকটক করতেই থাকবে, আপনি অ্যাটেনশন না দিলে অ্যাটেনশন আদায় করে নেবে, ঘুমাতে থাকলে আপনাকে ঘুম থেকে তুলে ফেলবে, এইরকম আলটিমেটলি। মানে খাবার যখন খাচ্ছে আমি গিয়ে বলতেছিলাম সামনে থেকে যাবে না, মানে ইউসনো বেরো, মানে আমি গরিব, আমি পার্কে ঘুমাই, আমি খাই নাই, ক্ষুধার্ত, মিও পাপ্পা মাম্মা পাপ্পা মালাতো, মানে আমার বাবা মা দেশে অসুস্থ, তুমি কিছু টাকা দিলে এটা আমি পাঠাবো, আমি কিছু খাবো। মানে একদম এই মানে কয়েকটা বাক্য হচ্ছে কি সহজ লিখে দেয়, ওই লিখে দিয়ে ধরেন 2 ঘন্টায় মুখস্থ হয়ে গেল। বিষয়টা এরকম যে আমাদের এখানে ধরেন ভালো ফ্যামিলির ছেলে, সে এখান থেকে মাস্টার্স করে গেছে, সে আমাকে লিখে দিচ্ছে যে তুমি এইটা শুরু করতে পারো। ওরা রিঅ্যাক্ট করে না ইটালিয়ানরা? অনেক এমন হয় যে ধরেন আমাদের বাড়ির পাশেই একটা মসজিদে হুজুর ছিল, উনি কামিল পাশ, তো উনি খুব এক্সপার্ট এই বিষয়ে। উনি আমাকে 2 দিন সাথে নিয়ে গেছে যে অ্যাজ এ ট্রেইনি হিসেবে। এমন হয়েছে যে আমাকে দেখাতে গিয়ে একজনের কাছে গিয়ে বারবার চাচ্ছে, উনি মুখে থুতু মেরে দিছে, থুতু মুছে এখান থেকে ডাজেন্ট ম্যাটার, এগেন স্টার্ট, মানে আবার শুরু করে দিচ্ছে। যে বিদেশের বাড়িতে এগুলো তো কেউ দেখতেছে না। মানে বিষয়টা হচ্ছে এরকম। একটা শ্রেণী হচ্ছে ধরেন যারা টাকা পয়সা অনেক আছে, বিজনেস করে, তাদের বড় বড় মুদি দোকান আছে, রেস্টুরেন্ট আছে, ওনারা অনেক বছর ধরে গেছে, 15 বছর 20 বছর ধরে, ওনারা এখন একটা পর্যায়ে চলে গেছে। আরেকটা গ্রুপ আছে যে এই পেশাটাকে পছন্দ করে না, ঘৃণা করে, তারা ওই রাস্তায় কিছু জিনিসপত্র বিক্রি করতেছে, যে একটা জায়গা নিচ্ছে, ছোটোখাটো একটা বিজনেস করতেছে। আর একটা গ্রুপ আছে তারা সারা জীবনই ধরেন ওই বাংলাদেশি টাকার 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করবে, নিজে চলবে, তারা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়া, এই কমন যে কাজগুলো রেস্টুরেন্টে, এই কাজটা করতেছে। আর একটা গ্রুপ হচ্ছে যে গ্রুপটা রাতারাতি বড়লোক হতে চায়, যে এর সংখ্যা বেশি,
সেটাকে আত্মসম্মানটাকে সাইড করে রেখে সাইড দিয়ে করে এই কাজটা বিদেশে, করে। কারণ ডাঙ্কি মেরে আসছে, অনেক টাকা খরচ করে আসছে, 15-20 লাখ টাকা দালালকে দিয়ে আসছে, এনিহাউ মানে গ্রাম থেকে লোন করে গেছে, সুদে টাকা নিয়ে গেছে, যে এইগুলো আমার রিকভার করতে হবে, এই শ্রেণীটা বেশি। এখন আমার আবার সেই পুরনো বিজনেস শুরু করলাম, হকারি, যে এখন আমি ক্যাপ না বিক্রি করে ঘড়ি বিক্রি করা শুরু করলাম। কারণ ঘড়ি বিক্রিতে সুবিধা হচ্ছে অল্প জায়গার মধ্যে মানে বিক্রি করা যায়, আর পুলিশ আসলে হয় কি সাথে সাথে জাস্ট ধরে চলে যাওয়া যায়। ঘড়ি বিক্রির ধরেন ঘন্টাখানিক হয়েছে, ভালো বিক্রিও করছি। এর মধ্যে পুলিশ আসছে, পুলিশ এমনভাবে আসছে যে মেট্রো রেলের 2 পাশ দিয়ে যে ওঠে, 2 পাশেই পুলিশ আছে, মানে আপনি লুকাইতে পারবেন না, লুকানোর কোনো অপশন নাই। তখন আমি ঘাট থেকে ব্যাগটা ওখানে ফেলে ধরেন আমি ক্লায়েন্ট হয়ে গেছি, যে আমাকে যেন না ধরে, যে আমার তো টাকা পয়সা নিয়ে যাবে না, তাই ক্লায়েন্ট হয়ে গেছে। ওরা এসে খুঁজতেছে যে লোক কই, পরে ওরা চাদর ধরে ওই ঘড়ি টড়ি সব সহ নিয়ে চলে গেছে। উপরে যখন আসলাম তখন ইতালিয়ান এক ভদ্রলোক ইংলিশে কথা বলতেছে আমার সাথে, আমাকে বলতেছে যে আমি তোমার সব কিছু ফলো করছি, আসলে তুমি কোথা থেকে আসছো? আমি পরে বললাম বাংলাদেশ থেকে। বলে কী করো? আমি বলছি আমি এখানে চ্যানেলের জার্নালিস্ট, আমাদের দেশের একটা টিভি আছে, ইউটিউব থেকে ওরে দেখাইলাম, এবং আমি এখানে মাস্টার্স করতেছি, আর এইটা দিয়ে আমি টিউশন ফি জোগাড় এবং খাবার টাকা এইগুলা জোগাড় করি। তখন ওর ক্যামেরার ভিতর থেকে আমি যে হকারি করতেছি এগুলা ছবি, কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছে, বলছে তুমি যা যা করছো দেখো, তোমার সাথে কি আমি একটু কথা বলতে পারি? পরে বলছে হ্যাঁ। বলে চলো আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। পরে আমি রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলাম না, বলে আমি বিল পে করবো সব কিছু, আমি জার্নালিস্ট। ও একটা ভিজিটিং কার্ড দিল আমাকে। তো ভিজিটিং কার্ড দেওয়ার পর দেখি যে টাইমস পত্রিকা আছে, যে ওখানে টাইমসের ইতালিয়ান রিপোর্টার, এবং ওখানে একটা পত্রিকা আছে বাংলা মানে ইতালিয়ান পত্রিকা, ভেন্তি কোয়াত্রোরে, আমাদের দেশে যেমন 24 আওয়ার, ওইটা হচ্ছে ভেন্তি কোয়াত্রো, মানে 24 ঘন্টা, দৈনিক 24 ঘন্টা একটা পত্রিকা আছে, খুব ফেমাস পত্রিকাটা ওই দেশের, ইতালির। তো ও 2টা পত্রিকারই মানে রিপোর্টার। আমার সাথে অনেকক্ষণ গল্প করে বলতেছে আমি এই গল্পগুলো তোমার সাথে এই জন্য করছি যে আমি কি তোমার এই রিপোর্টটা পাবলিশ করতে পারি? বলতেছে যে একটা ছেলে তার স্টাডি পারপাসের জন্য সে বিদেশে এসে হকারি করতেছে, কষ্ট করতেছে, তো এইটা মানুষকে উৎসাহিত করবে। তখন আর কি আমি জাস্ট ওইভাবে বলতেছি যদি উপকার হয় তুমি ছাপতে পারো। বলে আমাদের একটা ফর্মালিটিস আছে, তুমি হ্যাঁ চিন্তা করেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিদেশের মাটিতে। আমাদের এখানে তো যে কোনো কিছুই মানে যে কারো কিছু নিয়ে তার পরামর্শ না নিয়ে, পারমিশন না নিয়ে ছেপে দেওয়া যায়, পাবলিশ করে দেওয়া যায়। এটা করেন। আমি একটা কথা বলে রাখি, আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন থেকে যত রকমের কন্টেন্ট আসে, সেখানে প্রত্যেকটা কন্টেন্টে একটা কনসেন্ট পেপার থাকে। সেই কনসেন্ট পেপারে কিন্তু ওনারা অনুমতি দেন আমাদেরকে। লাইক এই ভাইয়ের যখন ইন্টারভিউ আমি করছি, উনি তার আগে কিন্তু 2টো পেপার সাইন করেছেন, রাইট? এবং আপনারা দেখবেন যে অনেক সময় যে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, ভাইয়া এখানে যারা গেস্ট আছে তাদের এরকম ফিঙ্গারে, আপনার ফিঙ্গারে আছে কি এটা দেখানো যাবে? ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি, নেওয়া হবে বোধ হয়। সো কনসেন্ট পেপারে সাইন করার পর আলটিমেটলি সে এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দেন, যে আলটিমেটলি সে এখানে সে সাইন করে। সো ফিঙ্গারে দেখবেন যে একটা ইয়ে থাকে। সো এটা খুব ইম্পর্টেন্ট। ওরা বিদেশে এটা বাইরেও ফলো করে। মানে আমরা যদি কোনো পাবলিক ওপিনিয়ন নেই, সেখানে পাবলিক ওপিনিয়নের জায়গাও তারা অনুমতি দিয়ে দেয় যে হ্যাঁ তুমি প্রচার করতে পারবে, আদারওয়াইজ এটা ল ভায়োলেট হয়ে যাবে। তো বলার পরে আমাকে একটা ভিজিটিং কার্ড দিল, আমার নাম্বার নিল, যে তোমাকে আমি পত্রিকাও দেবো আগামীকালকে এসে। ও আমার নিউজটাকে ফার্স্ট পেজে লিড করছে। নট অনলি মিলান, ফুল ইতালির মানুষ দেখলো যে একটা বাঙালি ছেলে। এটা এমনভাবে মানে এখন যেমন বাংলাদেশে অনেক ভিডিও ভাইরাল হয়, ওইরকমভাবে ভাইরাল হয়ে গেল। তখন হয় কি যে আমাকে একটু প্রায়োরিটি দেওয়া শুরু করে একজন ভিআইপি, ওখানে তারা ডাকে যে এই প্রোগ্রামে মানে তুমি অ্যাটেন্ড থাকো। অ্যাটেন্ডকে আমাকে মানে মধ্যমণি বানায়। যেমন হয়েছে যে ধরেন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করবে, ওই উদ্বোধনে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে, খুব মানে জাঁকজমক করে উদ্বোধন হবে, ওখানে প্রধান অতিথি আমি ফিতা কেটতেছি। সো ইউ বিকাম এ সেলিব্রিটি মানে ওভারনাইট। ওখানে যেমন এখান থেকে নকুল কুমার বিশ্বাস গেছে গান গাওয়ার জন্য, নকুলদা বলতেছে ইমো আমার সাথে কেউ ছবি তোলে না, তোমার সাথে সবাই ছবি তুলে কেন? মানে আমি যে শহরে যাচ্ছি ছবি তুলতেছে। তো ভেন্তি কোয়াত্রোরে পত্রিকাতে যখন ওখানে গেলাম, যাওয়ার পর ওনারা বললো যে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি আমাদের এখানে জব করেন।
আমি বলছি আমি তো ইতালিয়ান ভাষা এত পারি না। বলছে আপনি ইংলিশে লিখবেন, আর এই যে দানিয়াল যে আছে ওকে দিলে ও এটা কনভার্ট করে নেবে। বলে যে আপনি টিউশন ফি কত? আমি বলছি আমার টিউশন ফি হচ্ছে 8,000 ইউরো, মানে 8 লাখ টাকা পার ইয়ার। বলে কি 8 লাখ টাকার পরে কত টাকা চান? আপনার একটা নির্ধারণ করেন। আমি ভাবতেছি কি বলবো। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি দারুণ সুখবর দিতে চাই। ইংলিশ থেরাপিতে বিশেষ করে ফিমেল স্টুডেন্ট যারা, তাদের কোনো আবাসিক সুবিধা ছিল না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে ইংলিশ থেরাপিতে আবাসিক কোর্স করতে পারতেন না, তাদের জন্য একটি দারুণ সুযোগ। সেটা হচ্ছে যে ইংলিশ থেরাপিতে এখন নিরাপদ ফিমেল হোস্টেল চালু হয়েছে, একটি সুশৃঙ্খল ইংলিশ ফোকাসড পরিবেশে শুধুমাত্র মেয়েদের জন্য। 24 ঘন্টা সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ ইংলিশ এনভায়রনমেন্ট। 8 তলা ভবনের প্রতিটি ফ্লোরে থাকছে আলাদা ইংলিশ টিচার। মূল ক্লাস ছাড়াও এক্সট্রা ক্লাসের বিশেষ ব্যবস্থা রয়েছে এবং দুর্বল স্টুডেন্টদের জন্য ব্যক্তিগত গাইডেন্সেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে আমি যেটা জানতে পারছি যে মাত্র কয়েকটা সিট খালি আছে। যারা আগ্রহী আছেন তারা দ্রুত যোগাযোগ করুন। যোগাযোগের জন্য ফোন নাম্বারটি আমরা ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আমি মুখেও বলে দিচ্ছি 01750853198। আরও একটি নাম্বার হচ্ছে 01610853198। এবং ইংলিশ থেরাপির অফিসের ঠিকানা হচ্ছে মিরপুর 2 নম্বর স্টেডিয়ামের 1 নং গেটের অপোজিটে। আপনারা গিয়ে ওখানে ভিজিট করে সমস্ত অবস্থা দেখে তারপরে বুকিং করুন। ফিরে যাচ্ছি মূল ভিডিওতে। ওনারা বলে যে আপনি পার মান্থ 2000 ইউরো করে পাবেন। বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকা 2 লাখ প্লাস। ওকে। এই আর আপনার অফিসে প্রতিদিন আসতে হবে না, ক্লাস করবেন। অন্তত মিনিমাম একটা অ্যাসাইনমেন্ট আপনার দিতে হবে পার মান্থ না পার উইক? পার উইক। সো ড্রিম জব অ্যাকচুয়ালি আপনার জন্য। পরে আমি বললাম যে কী টাইপের রিপোর্ট আপনারা চাচ্ছেন? বলতেছে আপনি বাংলাদেশ কমিউনিটি নিয়ে দিতে পারেন। তখন আমি প্রথম যে অ্যাসাইনমেন্ট করি, ওই ট্রেন স্টেশনের পাশে একটা প্রতি বুধবার একটা হাট বসতো। হাটটা হচ্ছে চোরাই হাট। ধরেন আমার মোবাইল চুরি হয়ে গেছে, একজনের সাইকেল চুরি হয়ে গেছে, ওগুলো সব কিছু মানে ওইগুলো ওখানে বিক্রি হয়। ইটালিতে ওগুলো হয়? ইটালিতে বিক্রি হয়। তাই বিক্রি হচ্ছে, তা আমি দেখলাম যে পুলিশের নাকের ডগা দিয়ে এইগুলো বিক্রি হচ্ছে, বলতেছে না কিছু। তখন আমি একটা রিপোর্ট করলাম এভাবে যে ফুটপাতে যারা হকারি করে এরা তো একদম অসহায়, এরা জীবনের তাগিদে হকারি করতেছে, পুলিশ তাদেরকে ধরতেছে, তাদের মালামাল নিয়ে যাচ্ছে। আর এখানে যারা চুরি করে বিক্রি করতেছে তাদেরকে একটা বৈধতা দিয়ে দিছে, এরকম বিষয়। যে এইটার উপর একটা লেখা লিখলাম। তো এইটা যখন লেখা লিখলাম, পুলিশ পরের দিন থেকে এসে ওখানে ধাওয়া ধাওয়ি, মানুষ ধরা, মিনিটের মধ্যে অ্যাকশন শুরু। হ্যাঁ, একদম পত্রিকার পুরা, মানে আমারে বলে কে ইমু তুমি তো চমক দেখাই দিছো, যে এক রিপোর্টে তো আমাদের পত্রিকা অফিসে গভর্নমেন্ট পর্যন্ত ফোন দিচ্ছে, যে সাধুবাদ জানাচ্ছে সবাই। সেই মনে করেন এক রিপোর্টে আবার আমার লাইফটা দুর্বিষহ হয়ে গেছে। সেটা হচ্ছে আমি একটু লিখছি যে ইতালিতে বাংলাদেশিদের দুর্বিষহ জীবনযাপন, মানে এইটা লিড করে নিউজটা করেছি। তো ওখানে বাংলাদেশের একটা পত্রিকা ছিল বাংলার মুখ, আমার রিপোর্ট তখন ওই বাংলার মুখ পত্রিকায়ও ছাপে। তো ওইটার সম্পাদক ছিলেন হচ্ছে মাহবুবুর রহমান নামে এক ভদ্রলোক। উনি বাংলাদেশ থেকে গেছেন, উনি এখানেও একটা পত্রিকায় জব করতেন, খুব ভালো একজন মানুষ। তো এই রিপোর্টটা আমি ওই ইতালিয়ান পত্রিকার জন্য লিখলাম। উনি বলল যে রিপোর্টটা আমাকে দাও, আমি এই পত্রিকাটাও ছাপি। বাংলাদেশিরা কিন্তু ইতালিয়ান পত্রিকা পড়ে না, বাংলা পত্রিকাটা পড়ে। বাংলা পত্রিকাটা পড়ে যে কি হইলো না হইলো, কারণ নিজেদের খবরাখবর থাকে। এখন উনি দেখছে যে ইমুর নিউজ হচ্ছে ইতালিয়ান পত্রিকায় লিড হয়, তাহলে এইটা আমি লিড করে দিই। উনি ভিতরের পেজে না দিয়ে উনি করছে ফার্স্ট পেজে লিড করছে। আর লিড করছে হচ্ছে কি, উনি একটা ছবি ব্যবহার করছে, এমন একটা ছবি যে এক বাংলাদেশি ওই যে ফুল ধরে আছে, ওই রকম যে ফুল ধরে আছে এই ভদ্রলোক মানে বাংলাদেশের এক মন্ত্রীর চাচাতো ভাই। আছে আপনার কাছে কপি? এটা কপিটা নাই, বাংলাদেশি আমরা দেখাবো না ডেফিনেটলি। মানে উনি যে মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী, উনি এখন বর্তমানে জেলে আছেন। এই যে কয়দিন আগে আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই। ওকে, আপন চাচাতো ভাই, নাম বলতেছি না। না ঠিক আছে, হ্যাঁ। তো উনি ওখানে খুব প্রভাবশালী। ওনার ভাই এখানে বাংলাদেশে মন্ত্রী অনেক দিন ধরে,
মানে ওনার একটা আলাদা একটা প্রভাব ওখানেও বিস্তার করে। এই যারা গোলাপ ফুল বিক্রি করে তাদের হ্যাঁ, গোলাপ ফুল বিক্রি করলে কী হবে, ওখানে লিখছে কে, ইমারত হোসেন ইমু। জার্নালিস্ট ইমারত হোসেন ইমুকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো মিলান শহরে, সবাই মিলে। হ্যাঁ, যারা ফুল 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 বিক্রি করেন, ফুল বিক্রি না, ফুল দিয়ে ভিক্ষা করেন, এই অবাঞ্ছিত ঘোষণা করা হলো, আমাকে দেখা মাত্র মারা হবে এরকম। আমি একটা লিখিত দিলাম যে এইরকম। এখন সারাক্ষণ ধরেন পুলিশ আমাকে ফলো করে যে ও সেফ কিনা। হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি না যাচ্ছি ওখানে ওই যে আপার দোকানে আমি করেছিলাম, ফর্ম ফিল আপ করেছিলাম, ওনার দোকানের ভিতরে আমি কথা বলতেছি, এর মধ্যে বাঙালি পুরা মানে বাংলাদেশের মতো মিছিল নিয়ে গিয়ে জড়ো হয়েছে দোকানের সামনে যে ওকে বের করে দাও। উনি দরজাটা লক করে ভিতরে গিয়ে পুলিশ ফোন করছে, এর ভিতর পুলিশ চলে আসছে। আর ওখানে পুলিশ আসতে তো টাইম লাগে না, ধরেন 5 মিনিটসের মধ্যেই চলে আসে। আর উনি 5 মিনিটস ওদের সাথে কথা বলতেছে, কী হয়েছে আমাকে বলো, আমি বিচার করতেছি। পুলিশের শুনে কিন্তু সবাই দৌড়ে এদিক ওদিক মানে পালালো। এখন আমাকে একজন বলতেছে, ওই যে ছানমামা, ওই ভদ্রলোক আবার যে লিড দিচ্ছে ওই মন্ত্রীর ভাই, তার এলাকার, বলতেছে যে আমি ওনাকে একা তোমার সাথে মিট করাই দেবো, আর ওনাকে নিয়ে তুমি একটা নিউজ করে দেবা চ্যানেল আইতে। আচ্ছা, মানে যে লোক এই গোলাপ ফুল দিয়ে যার ছবি আসছে, যে নিউজ করে দিলে দেখবা যে উনি তোমার ঠান্ডা হয়ে গেছে, ভক্ত হয়ে গেছে। আর ওনাকে যায় বলবা যে ভাই আমি আসলে এইটা সতর্ক করার জন্য এইভাবে ভালো কিছু চেয়েছি, এই কারণে আমি। ছবিটা তো আপনি সিলেক্ট করে দেন না, ছবিটা পত্রিকা থেকে সিলেক্ট করছেন। ছবি ওনটা সিলেক্ট করছে। ওনাকে আমি বললাম যে ভাই ছবি তো আসলে আমি সিলেক্ট করি নাই। মিট করছেন আপনি তারপর তার সঙ্গে? মিট করছেন, হ্যাঁ। ওনাকে যখন বোঝানো হলো উনি বুঝতে পারছে, কিন্তু আমি এখানে আবার একটা ভুল করে ফেলছি যে ভাই ছবিটা তো আমি তুলি নেই, ছবিটা হচ্ছে ওই মাহবুব ভাই উনি পত্রিকায় দিয়েছেন। ওই পরের দিন ওই বেচারারে ধুম মায়ের দিস, মানে মায়ের দিছে, ঘাড় ভেঙে ফেলছে এরকম অবস্থা। পরে উনি ডাক্তার দেখানোর পরে ওখানে মামলা টামলা হলো, উনি ক্ষোভে দুঃখে মানে ইতালি থেকে বাংলাদেশ চলে আসলো যে আমাদের জন্য আসলে বিদেশ না, মানে এডুকেটেড পত্রিকার সম্পাদক। তাই উনি ওইভাবে চলে আসলো। ওকে, হ্যাঁ, তারপর উনি চলে আসলো। পরবর্তীতে আমার ওই পত্রিকার জব, এদিকে চ্যানেলের আমি করেসপন্ডেন্ট, এই সব কিছু মিলে চ্যানেলেতে আমি পার্মানেন্ট হয়ে গেলাম ওখানে। হ্যাঁ, ওখানে। তারপর সব কিছু মিলে ভালো যাচ্ছে। আমি বাংলাদেশে আমার বাবা মাকে টাকা পাঠাই প্রতি মাসে। বাবা যখন যা চায় তাই দেই, কখনো 5 লাখ, কখনো 10 লাখ, কখনো 2 লাখ, যখন যেটা দরকার হয়। এটা আপনার জন্য ইজি? হ্যাঁ, মানে ওখানে সেটেল অলরেডি। ওখানে আমি বৈধ, আমি রেসিডেন্স পেয়ে গেছি। ওকে, সব কিছু মানে একটা ইয়ার মধ্যে চলে আসছে। পরবর্তীতে আমার বাবা প্রচণ্ড অসুস্থ, এদিকে আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেল। বাবা বললো অনেক দিনই তো থাকলো, আবার ডকুমেন্টস হয়ে গেল, তাহলে বাংলাদেশে এসে ঘুরে যাও। মানে তখন আপনি ইতালি সিটিজেন? ইতালি সিটিজেন। 5 বছর পরে বাংলাদেশে আসি। মানে পরের যে 2 ইয়ার্স ছিলাম, 2 ইয়ার্স আমি খুব মানে ভালোভাবে ছিলাম, রাজার মতো ছিলাম। রাজার মতো ছিলাম, ভিখারি থেকে রাজার মতো জীবনযাপন। 12-এ আমি চলে আসি। 12-এ চলে আসার পর আমার বাবা বলতেছে যে তুমি আমার একমাত্র ছেলে, তুমি তো যেখানে থাকো সেখানেই কিছু না কিছু করতে পারবো, এই কনফিডেন্স আমার আছে, তাহলে তুমি ইতালি কেন যাবা? আমি অসুস্থ, যে কোনো সময় মরে যেতে পারি। আর সত্যি কথা বলতে কি, আমি এখনও মনে হয় পৃথিবীতে সবচেয়ে আমি আমার বাবাকেই বেশি ভালোবাসি। যে এটা আমার মাও সবসময় বলতো যে মানুষ ছেলেরা বাবাদের থেকে দূরে থাকে, আর তুমি হয়েছে উল্টা, যে আমার সাথে কোনো দিন মামাবাড়িও বেড়াইতে যেতে না। বাবার কথায় আমি রাজি হয়ে গেলাম, বিয়ে করে ফেললাম। এখন বিয়ে করার পর হলো কি যে একদিকে বাবা অসুস্থ কিছু কিছু সময়, আবার বিয়েও করছি, মানে নিজেরও একটা চিন্তা হলো যে আমি তো বাংলাদেশেও কিছু করতে পারি। আর চ্যানেলের জবটা আমি এখানেই কন্টিনিউ করতেছি। ওখান থেকে ছুটি নিয়ে আসলাম, পরে জানালাম যে আসলে আমি আর ইতালি আসতেছি না, আমি জবটা এখানেই করব। পরে চ্যানেলেতে আমি এখানে চ্যানেলের স্পেশাল করেসপন্ডেন্ট। 2014 বাংলা থেকে আসলে আমাকে মানে নেওয়ার জন্য খুব করতেছিল যে এই ছেলেটাকে এনিহাও আনো। আমি ক্রাইম বিট করতাম। ক্রাইম বিট করতেন? এখানে একটা বিশাল হিস্টোরি আছে। 2012-এ আসলাম, 2013
13-এ আপনার মনে আছে যে ওই যে হেফাজতের যে আন্দোলন, এটা 5ই জানুয়ারি মনে হয়, ওখানে বিটের সময় আমি ছিলাম। তা আমাদের এক কলিগ ছিল নয়ন, ধরেন রাত তখন 2:30 বাজে এরকম, আমরা একটা ছাদের উপরে যে সোনালী ব্যাংক যে শাপলা চত্বরে, হ্যাঁ সোনালী ব্যাংক ছাদের উপরে আমরা উঠে ওখান থেকে নিউজ কভার করতেছিলাম। তখন হঠাৎ করে পুলিশ এসে ওই নয়ন ভাইয়ের পায়ে গুলি করে। পায়ে গুলি করার পরে আমাদের ক্যামেরা ট্যামেরা সব কিছু নিয়ে নেয়। আচ্ছা, যেন কোনো ফুটেজ না নিতে পারে। এটা কি মানে পুলিশের অভিযান চলার আগের ঘটনা নাকি পুলিশের অভিযান চলা অবস্থায়? পুলিশের অভিযান চলা অবস্থায়। আচ্ছা, মানে 4 দিক দিয়ে ঘিরে ফেলছে। তা আমাদের কাছে বেশ কিছু ফুটেজ ছিল তখনকার, মানে এটা এখন বলতে পারতেছি কথাটা আর কি, মানে ওই আওয়ামী লীগের সময়টাতে বলা যায় না, এটা আসলে বলা, চ্যানেলও সেটা প্রচার করতে পারেনি, চ্যানেলে পারেনি, কারণ আমাদের ক্যামেরা সব আপনার সব নিয়ে গেছে। বলেন তো ভাই, আসলে কি আমরা যেগুলো জানি, অনেক কিছু তো ভাষা জানি যে অনেক মেরে ফেলছে, অনেক কি হচ্ছে, আসলে কি দেখেছেন? আসলে ওই সময় আমরা যেটা দেখছিলাম যে মানুষ, মানে প্রথমে ফাঁকা গুলি হচ্ছিল, আর ফাঁকা গুলিতে তখন হয় কি, মানে মানুষ দিক বিদিক ছুটতে দৌড়াদৌড়ি শুরু করে, আর একটা দিক খোলা ছিল, এটা হচ্ছে ওই টিকাটলির ওই দিকটা, যে মধুমিতা সিনেমা হলের যে ওই দিকটা খোলা ছিল, ওই দিক দিয়ে লোক পালাচ্ছিল, আর এটা তো আমরা সবাই জানি যে তখন ডিএমপির কমিশনার ছিল বেনজির সাহেব, ওনার প্ল্যান, আমরা কয়েকজনকে দেখছি যে মনে করেন আমি অন্তত 15-20 জন দেখছি যে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তা আমাদেরকে একটা গাড়িতে তুলে নিয়ে আসলো, ওই ডিএমপিতে এসে আমাদের অনেকক্ষণ মানে পকেট সব কিছু চেক করলো যে আমাদের কাছে কোনো ফুটেজ আছে কিনা, মেমোরি কার্ড আছে কিনা, এগুলো সব কিছু। এই জাতীয় এই গল্পটা আপনারা কখনো বলতে পারেননি? না, এটা একদম অনিয়ারও হয়নি কখনো। অনিয়ার হবে কীভাবে, এগুলো তো মেমোরি কার্ড সব কিছু নিয়ে গেল না, সেটা বাদ দিলাম, কিন্তু আপনাদের সাথে যে ঘটনাটা ঘটেছে এটাও তো আপনারা কোনোদিন বলতে পারেননি। এটা কোনোদিন বলবো কিভাবে, ওই দিনের ঘটনাই তো, যখন আমাদের সব কিছু চেক করে গাড়িতে করে দিয়ে গেল যে মায়ের কোলে থাকো, যে অযথা কেন ঝামেলায়, এই মেসেজটা দিয়ে গেল যে মায়ের কোলে থাকো, হ্যাঁ, যে ঝামেলায় জড়াতে চাও। মানে আমিও আর বাসায় বললাম না যে আসলে এইরকম ঘটনা ঘটছে, কি ভালো মন্দ। তখন আমি চিন্তা করলাম যে আসলে বাহিরে বাংলাদেশের প্রেক্ষাপটে এইভাবে কাজ করা সম্ভব না। আবার এটিএন থেকেও আমাকে নেওয়ার জন্য করতেছিল, যে এটিএনে আমাদের ডিরেক্টর ছিল একজন ক্যাপ্টেন মাসুদ, উনি প্রতিদিন এসে ওই চ্যানেলের বটতলায় দাঁড়ায় থাকতো, যে মানে আরও লোক পাঠাইতো যে ইমোকে আনলে আমাদের এই ইভেন্টটা খুব ভালোভাবে, ওর এই ব্যাপারে নলেজ আছে। তখন আমি এটিএনে চলে যাই, এটিএনে গিয়ে হলাম প্রোগ্রাম ম্যানেজার। এটিএন লাইফস্টাইল নামে একটা পত্রিকাও শুরু করি, ম্যাগাজিন। আচ্ছা, ওইটার ফাউন্ডার এডিটর আমি। এটিএন বাংলায় একটা সুবিধা হচ্ছে যে চেয়ারম্যানকে যদি কোনো কিছু ভালোভাবে বোঝানো যায়, সেটা ইমপ্লিমেন্ট করে উনি ওইটা মানে পারমিশন দিয়ে দেয়। তো এটিএনে আমি জব শুরু করি, কিন্তু জব শুরু করার পর আসলে এমন হয় যে চ্যানেল আই আর এটিএন বাংলা দুই মেরুর, মানে এখানের এনভায়রনমেন্ট আর ওখানের এনভায়রনমেন্ট আকাশ পাতাল ব্যবধান। মনে হয় যে জীবনে বড় কোনো ভুল হয়ে গেছে আমার, কিন্তু ভুল থেকেও যে ভালো কিছু হয় সেটার উদাহরণ হচ্ছে এটিএন বাংলা। এটিএন বাংলায় বাহিরে যখন আপনার কোনো লাইভ হতো, ওইটার ফুল দায়িত্বে থাকতাম, অপারেশনের দায়িত্বে থাকতাম আমি। ওকে। আর ওখানে আমাদের চেয়ারম্যান স্যারের সাথে ডিফেন্সের একটা ভালো সম্পর্ক, এটা আপনি আর্মি বলেন, এয়ারফোর্স বলেন, সব জায়গায় খুব স্ট্রং একটা সম্পর্ক। যে কোনো প্রোগ্রাম হলে এটা লাইভ করে হচ্ছে এটিএন বাংলা। ওই সুবাদে যখন আমি দায়িত্বে থাকি, আমার সাথে হচ্ছে আপনার অনেক বড় বড় অফিসারের একটা পরিচয় হয়, একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়। বিভিন্ন দেশে প্রোগ্রামে যেতাম, ইউনিভার্সিটি আছে, এর ভিতরে আমি অলরেডি চ্যানেলে এবং এটিএন মিলে প্রায় 55টা দেশে মানে ভিজিট করে ফেলছি, প্রোগ্রাম করে ফেলছি বিভিন্ন দেশে প্রোগ্রাম করার জন্য। হ্যাঁ, যেমন এই যে ফুবানা আমেরিকার, এরকম বিভিন্ন সম্মেলন থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট কভার করার জন্য। হ্যাঁ, ডিসিশন নিলাম যে আমি জব করব না, এই বাইন্ডিংয়ের মধ্যে থাকবো না। আচ্ছা, যে আমার নিজের কিছু করতে হবে। 2017-এ জব ছেড়ে দিই। ইতালিয়ান সিটিজেনশিপ চলে যাবে না? এতে চলে গেছে। আপনি কি স্বেচ্ছায় কাজটা করেছেন? স্বেচ্ছায় কাজটা করেছি। মানুষজন
মানে আমি জীবন ছেড়ে দেয় ইটালি বা ইউরোপে বিভিন্ন দেশে সিটিজেনশিপ পাওয়ার জন্য? আমি আমার বাবার জন্য, শুধু বাবার জন্য আপনি এটা করেছেন, এবং এখানে আপনার কোনো আফসোস নাই? না না না, এটা নিয়ে আমি পরে আমি ইতালিতে একবার গেছি। এই গল্পে অনেক বড় অনেক কিছু শিক্ষণীয় আছে। সেটা হলো যে আমরা আসলে জীবনে যাই কিছু হতে চাই জীবনে, তার পেছনে বিশেষ করে মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া ছেলে মেয়েদের অনেক বড় একটা জুড়ে থাকে জীবন জুড়েই দায়িত্ববোধ। মানে আপনি জীবনে অনেক বড় কিছু হচ্ছেন, কিন্তু কেন হচ্ছেন? সেটা আপনার পরিবারের মানুষের জন্য বা আপনার সবচেয়ে প্রিয় মানুষটাকে হ্যাপি করবার জন্য। তো যখন এই জিনিসটাই থাকে না, শুধুমাত্র সেলফনেস বা এক ধরনের সেলফিশনেস থেকে নিজের জন্য করা হয়, তখন আসলে আর এই প্রশ্নগুলোর প্রয়োজন হয় না। তো ওনার কথা ছিল যে আমি যদি ইটালিতে থাকি, সেখানে যদি আমার বাবাকে হ্যাপি করতে না পারি, তো আমি ইটালিতে কেন থাকবো? বিষয়টা আসলে এরকমই। রাইট। জি। আর আমি আমার বাবাকে ছেড়ে আসলে কখনো চিন্তাও করিনি যে কোথাও যাব। এর ভিতর এয়ারফোর্স থেকে আপনার এক স্যার আমাকে ফোন করে যে ইমো আপনি একটু আসতে পারবেন? পরে আমি বলছি হ্যাঁ আসতে পারবো। গেলাম, যাওয়ার পরে বলতেছে আমাদের একটা কালচারাল প্রোগ্রাম করতে হবে, আমরা চাই প্রোগ্রামটা আপনি করবেন। তবে আমি বললাম যে আমি এটিএনে নাই, জব ছেড়ে দিয়েছি। গুড, আমাকে বলতেছে গুড, কতজন অডিয়েন্স হতে পারে, কোথায় হবে, এরকম আলাপ আলোচনা করে ওনাকে আমি 10 মিনিটসের মধ্যে একটা আইডিয়া দিলাম। বলে আমি এইরকম একজন লোক খুঁজতেছিলাম। মানে আপনি কি পুরো ইভেন্টটাই করবেন? হ্যাঁ, ফুল ইভেন্ট, একদম আর্টিস্ট ম্যানেজ থেকে শুরু করে একদম স্টেজ, লাইট, সাউন্ড, এলইডি, ব্র্যান্ডিং, সব এ টু জেড। মানে আপনার মিডিয়া কেন্দ্রিক কাজও কি এরকমই ছিল? এরকম ছিল। ওকে, সো আপনার ওই এক্সপেরিয়েন্সটা জব থেকে হয়ে গেছে। হ্যাঁ, এটা এটিএন থেকে আমার এই জিনিসটা। রাইট। প্রোগ্রাম হলো, চিফ স্যার ছিলেন, চিফ গেস্ট, এয়ারফোর্সের চিফ। এখন বলতেছে যে এয়ারফোর্সের লাইফে আসলে এরকম কখনো এত সাজানো গোছানো মনে হলো টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম। আর আমরা তো টিভিতে প্রোগ্রাম করি, ওই জিনিসগুলো ইউজ টু। হ্যাঁ, কারণ আমরা তো একটা ফ্রেম যেন না যায়, ব্লাঙ্ক না যায়, আমি ওইভাবে ফুলফিল একদম প্রোগ্রামটা করলাম। আর যেহেতু ফার্স্ট কাজ, খুব যত্ন সহকারে করলাম। এই প্রোগ্রামটা করার পরে কিছুদিন পরই বৈশাখী মেলা, এই মুখে ডাকো। মানে ওখানে প্রোগ্রাম করে আমি অ্যামাউন্টটা বলতেছি না, কারণ তাহলে হয়তো হবে যে একটা বিগ অ্যামাউন্ট আমি প্রফিট করে ফেলছি, এরকম একটা বিষয়। মানে আমার বিজনেস করার জন্য যতটুকু অ্যামাউন্ট দরকার আমার অ্যামাউন্ট হয়ে গেছে একটা প্রোগ্রাম করে। যখন এই অ্যামাউন্ট হয়ে গেল, আর আর্টিস্টরাও আমাকে হেল্প করলো সবাই, কারণ চ্যানেলে তো অনেকদিন ছিলাম, বিদায় আর্টিস্টদের সাথে আমার একটা ভালো ইয়ে ছিল, আর বিগ আর্টিস্ট ছিল ওখানে। পরবর্তীতে অল্প কয়েকদিন পরই বৈশাখী মেলা। এখন বৈশাখী মেলা আপনার ওখানে 2টা বেস ঢাকাতে, একটা হচ্ছে বাসার বেস আর একটা হচ্ছে কুর্মিটোলা বেস। তো 2টা বেসের প্রোগ্রাম আমি একসাথে, মানে বৈশাখী মেলার একসাথে করার একটা ইয়ে নিলাম। ফ্যান্টাস্টিক প্রোগ্রাম, স্যাররা খুব খুশি। এখন এমন হয়েছে যে এয়ারফোর্সের 99% প্রোগ্রাম আমি করি। এই যে 50তম প্রতিষ্ঠাবার্ষিকী, 51তম, 52তম, তারপর প্রধানমন্ত্রীর ইফতার পার্টি, গণভবনের যত ইফতার পার্টি, এই সেনাকুঞ্জে সিনেমা লঞ্চে প্রোগ্রাম, সেনাবাহিনীর প্রোগ্রাম, মানে এই গভর্নমেন্ট প্রোগ্রামগুলা ওরা সব সময় চায় যে একটু কম টাকার মধ্যে সুন্দর করে গোছানো একটা প্রোগ্রাম। মানে আমার একটা গুডউইল তৈরি হয়ে গেল যে ইমু মানে হচ্ছে যা চাবা সব দিতে পারবে কম টাকার ভিতরে, এবং কি খুব গোছানো সুন্দর একটা প্রোগ্রাম। এইভাবে নিয়মিত প্রোগ্রাম করি। পরে এয়ারফোর্সের এক স্যারকে আমি আসলে পার্টনার হিসেবে নিয়ে নিই, উনি আমার কোম্পানির চেয়ারম্যান। উনি নাম কি দিলেন এটার? মাত্রা। হ্যাঁ, আগের থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট। মাত্রা ইভেন্ট ম্যানেজমেন্ট। কত সালে শুরু হলো? লিমিটেড 17 সালে শুরু হলো। 17 সালে শুরু, কিন্তু 17 সালে শুরু ওই এক প্রোগ্রাম থেকে আমার আর পিছনে তাকাতে হয়নি। এইভাবে আস্তে আস্তে। কতজন এমপ্লয়ি আছে আপনার এইগুলো কভার করতে, নাকি আপনারা ওই সময়টাতে হায়ার করেন? আমার পার্মানেন্ট ধরেন 30 এমপ্লয়ি আছে, একদম পার্মানেন্ট। ওকে। গ্রাফিক্স ডিজাইনার, অ্যানিমেটর, এরা রেগুলার আপনার এখান থেকে স্যালারি পায়? হ্যাঁ। আর কন্ট্রাকচুয়াল আছে ধরেন আরও নিয়ার অ্যাবাউট 70। ওকে। যে 100 যখন আমাদের মানে প্রোগ্রামগুলো হয় তখন তো সব একসাথে হাজির হয় সব কিছু। তা আমি 2600 টাকা নিয়ে শুরু করছি। ধরেন এখন আমার কোম্পানির অ্যাসেট আমাদের সব মিলে 18 crore টাকার মতো, 18 কোটি টাকার মতো। যে আমি ধরেন নিজের ইনকামই এখান থেকে শুরু করে ঢাকাতে ফ্ল্যাট কেনা, আমার গ্রামের বাড়িতে করা, তারপরে এখানে ধরেন আমি গাড়ি কেনা,
বাচ্চা বিএফ শাহিনে পড়ে। মাশাআল্লাহ, ফ্যামিলি চালানো। হ্যাঁ, ফ্যামিলি চালানো। এত কিছু হয়েছে, তারপরেও একটা অপূর্ণতা রয়ে গেছে। মনে হয় যে আমার বাবাকে যদি আমি পাশে বসে মানে আমি ড্রাইভ করে যেতাম, এইটা বাবা অনেক খুশি হতো। ফিলিংসটা আসলে মানে এই জিনিসটা, আফসোসটা থেকে যায়। ধরেন ইকোনমিক্যালি আমি ফুললি ফ্রিডম, আমার কোনো প্রবলেম নাই, কিছু নাই, আমরা ভালো লাইফ ক্রিয়েট করতেছি, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, যখন মন চায় বিদেশ যাচ্ছি। ইউএসএও অনেকবার গিয়েছি, কিন্তু গিয়ে ওই ঘোরার জন্যই, কখনো মনে হয় না এই যে থেকে যাই, মানে ফ্যামিলি বাহিরে ফ্যামিলি নিয়ে থাকি, এটা কখনো হয় না। মনে হয় বাংলাদেশই তো আমার জন্য ভালো। সাধারণ একটা গল্প, মানে আমি ওনাকে বলছিলাম মাঝে মাঝে তো ব্রেক নিতে হয়েছে, ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে, ক্যামেরা সেটিং চেঞ্জ করতে হয়েছে, আপনারা এই জিনিসগুলো দেখেন নাই। আমি ওনাকে বলছিলাম যে আপনি আমাকে এই গল্পটা 2.5 ঘন্টা ধরে চলেছে, প্রেসাইজ করে কতক্ষণ দেখতে পাচ্ছেন আপনারা জানি না। 2.5 ঘন্টা আপনি আমাকে ধরে রেখেছেন মানে বাংলাদেশের মানুষ যারা এখানে চোখ রেখেছে তারা এখান থেকে চোখ ফেলতে পারবে না। কি চমৎকার একটা গল্প। হ্যাঁ, আপনি চিন্তা করেন, ইন্টারে একটা ছেলে বোর্ড স্ট্যান্ড করা ফরিদপুর থেকে 17তম কমার্সে 2001 সালে, সেই ছেলে কোথা থেকে কোথায়, মালয়েশিয়া, পোল্যান্ড, তারপরে আপনার ইটালি, সেখান থেকে বাংলাদেশে এসে প্রায় 50-এর অধিক দেশে গিয়ে জার্নালিস্ট হিসেবে বিভিন্ন ইভেন্ট কভার করা, এবং তার নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়ালো মাত্রা, এবং তারপরে ফাইনালি সে আজকে সাকসেসফুল একজন মানুষ। আপনাকে একটা প্রশ্ন দিয়ে শেষ করবো অনুষ্ঠানটা। আপনি কেন বললেন আজকের এই গল্পটা এইরকম একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে? আমি মালয়েশিয়া থেকে একটা মোবাইল কিনছিলাম, ZTE। এই মোবাইলটা যখন ওপেন করতাম, ওপেন করার সময় একটা লেখা উঠতো যে টুমোরো নেভার ওয়েটস, তো মানে আগামীকালকে অপেক্ষা করে না। এই জিনিসটা আমি বিশ্বাস করতাম এবং প্রপার ইউজ করছি। আমি আমার প্রতিটা জায়গায় আমি পরবর্তীতে এই যে বিজনেস এসে গোল সেট করতাম যে আমি এই 1 বছর এইটা করব, 2 বছর এইটা করব, এটা আবার ফলো আপ করতাম যে আমি কতটুকু করতে পেরেছি, আমার ঘাটতি কোথায়। আমি এইভাবে করে 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 আগাইছি, যে কারণে কিন্তু ধরেন আজকে ডিফেন্সে যদি বলেন, সিনিয়র যাদেরকে বলেন, আমাকে বাই নেমে সবাই একদম মাশাআল্লাহ, প্রধান থেকে শুরু করে সবাই চেনে। হ্যাঁ, বাই নেমে চিনে। আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন আপনি। আমিও আপনাকে ধন্যবাদ জানাই। আমি নিজে আসলে আপনার একজন ফ্যান। আমি আলহামদুলিল্লাহ, বিশেষ করে আপন ঠিকানা আমি সবসময় দেখি। আমি আপন ঠিকানার ব্যাপারে একটু মানে জাস্ট বলি যে এই নামটা আমার এত পছন্দ, কারণ 2012 যখন আমি বাংলাদেশে আসি, তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা বৃদ্ধাশ্রম করব। আমরা এটার জন্য একটা জায়গাও ঠিক করি, ওখানে একটা সাইনবোর্ডও লাগাই, ওই বৃদ্ধাশ্রমের নামটা দিই আপন ঠিকানা। কাকতালীয়ভাবে আমি যখন হঠাৎ করে কোনো এক সময় পরবর্তীতে যে দেখি আপন ঠিকানা, ওই জায়গাটা আমরা এখন এতিমখানা, পাশে একটা এতিমখানায় দিয়ে দিছি এবং কবরস্থানের জন্য দিয়ে দিছি। কিন্তু আমার এই ইচ্ছাটা এখনও আছে যে আমরা একটা বৃদ্ধাশ্রম করব, যে যদি সুযোগ হয় মানে এই বৃদ্ধাশ্রমের সাথে আমি আপনাকেও রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের ইচ্ছা কবুল করুক। অনেক দোয়া থাকলো ভাই, আপনার মনে সকল ইচ্ছা আল্লাহ পূরণ করুক, সব ভালো ইচ্ছাগুলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।